পিয়ানো ক্যাফে ভার্চুয়াল সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফয়সাল রাজু। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য লেখক এবং সমাজকর্মী জাহাঙ্গীর আলম শোভন, যার কথা একটু আমাদের আজকে শোনার জন্যই আমরা আমাদের রাত ৮টার নির্ধারিত অনুষ্ঠানটি রাত্র 10টায় শুরু করেছি। কারণ জাহাঙ্গীর আলম শোভন এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মানুষ যিনি অনেকগুলো সংস্থার সাথে জড়িত। তার মূল সত্তায় তিনি একজন লেখক, একজন ভ্রমণ প্রিয় মানুষ এবং তিনি সমাজকর্মী, সমাজসেবা করতে তিনি ভালোবাসেন এবং তার আরো অনেক অজানা কথা আছে যেগুলো আজকে আমরা তার মুখ থেকেই শুনবো। কিন্তু আমি সরাসরি শোভন ভাইয়ের কাছে আসার আগে আমি শোভন ভাইয়ের একটা বাণী আমি নিজেই আপনাদেরকে শুনিয়ে তারপরে শুরু করতে চাই। আমরা গড়ব নতুন ভুবন, নতুন আশা মনে, এ কথাটির প্রতিধ্বনি বাজুক জনে জনে। আমরা নতুন একটা ভুবন গড়তে চাই। আমরা আদর্শিক জাহাঙ্গীর আলম শোভনের সাদা মনের কথাগুলো শুনতে চাই। আজকে আমাদের আলোচ্য বিষয়ই থাকবে জাহাঙ্গীর আলম শোভন এত কিছু করার অনুপ্রেরণা কোথা থেকে পেলেন এবং এই লকডাউনের সময়ে তিনি অনেক কাজ করছেন। ত্রাণ দেওয়া থেকে শুরু করে ত্রাণের সমন্বয়, ত্রাণের কালেকশন কোথা থেকে আসবে সবকিছু, এবং কাকে কাকে কোথায় কোথায় যুক্ত করতে হবে সেই সংযোগও তিনি করে দিচ্ছেন। আমরা আরেকটু বলে রাখতে চাই, তিনি ইক্যাব বাংলাদেশের তিনি সিওও এবং মানব সেবার গুরুত্বপূর্ণ একটি পদে তিনি আছেন। তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যেতে চাই জাহাঙ্গীর আলম শোভন ভাইয়ের কাছে। জাহাঙ্গীর আলম শোভন ভাই, আপনাকে ধন্যবাদ আমাদের পিয়ানো ক্যাফে ভার্চুয়াল কানেক্টে। আমাদের এই পিয়ানো ক্যাফের ভার্চুয়াল সংযোগের মূল উদ্দেশ্যই হচ্ছে যে সংযোগ ঘটিয়ে দেওয়া। দেশে আমাদের অনেক লুকায়িত সাদা মনের মানুষ আছেন যারা এই করোনাকালীন সময়ে যুদ্ধ করে যাচ্ছেন নিরলসভাবে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে চিনি, আপনাকে জানি। আপনি সেই সকাল থেকে শুরু করেন রাত অবধি পর্যন্ত আপনার এই সমন্বয় কার্যক্রমটা চলতেই থাকে। আপনি নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আমরা আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আজকে ধন্য মনে করছি। আজকে নির্ধারিত অনুষ্ঠানটি শুধু আপনাকে পাবো ভেবে, আপনাকে আমাদের গ্রাহকদের সাথে পরিচয় করিয়ে দিব, আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা বাঙালিদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার উদ্দেশ্যেই আজকে আমরা 10টায় আমাদের অনুষ্ঠানটা শুরু করেছি। তো আমরা প্রথমেই চলে আসব আপনার কাছে, জানতে চাইব যে লকডাউনের এই সময়ে আমি ব্যক্তিগতভাবে জানি যে আপনি অনেক পরিশ্রম করছেন, তারপরেও জানতে চাইব আপনার কেমন কাটছে। ধন্যবাদ রাজু ভাই। প্রথমে আপনাকে এবং আপনার মাধ্যমে যারা আপনার কানেক্টিভিটি যারা দর্শক শ্রোতা রয়েছেন তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে রাজু ভাই, আপনি অনেকদিন ধরে আপনি আমার সাথে খুব কানেক্টেড। আমরা শত ব্যস্ততার মাঝে আপনার সাথে কথা হয়, আমাদের সাথে হয়। আপনি জানেন আসলে আমরা যেটা লকডাউন পরিস্থিতি শুরু হওয়ার আগে আমাদের একটু ধারণা ছিল যে কি কি সমস্যাগুলো তৈরি হবে। এটা নিয়ে আমরা একাধিকবার বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনের সাথে আমি বসেছি। সামাজিক কি কি সমস্যা তৈরি হতে পারে এগুলো নিয়ে আমরা কথা বলেছি। ব্যবসায়িক সেক্টরে কি কি সমস্যা হতে পারে এগুলো নিয়ে আমাদের একটা ধারণা ছিল। সো আমরা একটা প্রিপেয়ার ছিলাম যে আসলে যদি এরকম হয়, লকডাউন হয়, যদি আমাদের দেশে লকডাউন হয় সাধারণ ছুটি, এখনো লকডাউন হলে কি ধরনের আমরা এক ধরনের প্রিপারেড ছিলাম। যেমন ধরেন
আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো কিভাবে করব, এটা আমরা প্রায় সাধারণ ছুটি হওয়ার 2 সপ্তাহ আগে আমরা সেট করে ফেলেছি যে কিভাবে আমরা বাসায় বসে অফিস করবো। এটা একটা ব্যাপার। তারপর ধরেন আমাদের সোশ্যাল কাজগুলো আমরা কিভাবে করবো, এটা একটা আমাদের স্ট্রাকচার ডিজাইন করেছি। তারপর আমাদের মিটিং গুলো আমরা কিভাবে করবো, সেটা একটা স্ট্রাকচার ডিজাইন করেছি। ফলে আমাদের অন্য সময় হচ্ছে এখন কাজ বেশি হচ্ছে। যেমন আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, গতকালকে আমার ছুটি দিচ্ছিল, এই উপলক্ষে অফিস বন্ধ হয়ে গেছে, কিন্তু গতকালকে আমি আমার প্রফেশন রিলেটেড 9টা মিটিং এ জয়েন করেছি, যেটা আসলে মানে খোলার দিনে সম্ভব ছিল না। কারণ এটা সাধারণত আমরা যেভাবে মিটিং গুলো করতাম, কেউ হয়তো আমার কাছে ভিজিটে আসছো অথবা আমি কারোর কাছে ভিজিটে যাই, সেখানে গিয়ে সামনাসামনি কথা বলে 2 কাপ চা খেয়ে মিটিং করি, 2জন আগে আসে 2জন পরে আসে, মিটিং শুরু করতে আধা ঘন্টা দেরি হয়। কিন্তু আপনি জানেন এখন ভার্চুয়ালি আমরা যে মিটিং গুলো করছি, একদম একদম কাটা কাটা মিটিং গুলো শুরু হচ্ছে, কাটা কাটা শেষ হচ্ছে, এবং আলোচনাগুলো হচ্ছে, নোট করা যাচ্ছে, আসা যাওয়ার সময় নষ্ট হচ্ছে না। ফলে আমাদের প্রোডাক্টিভিটি কিন্তু যারা কাজ করে বা কাজ করতে জানে এবং যারা টেকনোলজিকে ব্যবহার করতে পারছে, তাদের প্রোডাক্টিভিটি কিন্তু আগের থেকে বেড়ে গেছে। আমি এই কমার্স বাংলাদেশের চিফ অপারেটিং অফিসার হিসেবে জয়েন করেছি। আপনি জানেন যে এই ক্যাব এই আমাদের অর্গানাইজেশন থেকে এই ইয়ের মধ্যে আপনার এই লকডাউন বলি আমরা সাধারণ ছুটি বলি, এটার মধ্যে আমরা কিন্তু যেদিন লকডাউন শুরু হয়েছে যে 25 তারিখ, সেদিনই আমরা কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এবং আপনার বিভাগীয় কমিশনার থেকে খাদ্য এবং ঔষধ ডেলিভারি দিতে পারে সেই পারমিশনটা আমরা প্রথম দিনে নিয়ে নিয়েছি, এবং 1 সপ্তাহ পরেই কিন্তু আমরা আপনার আরো কিছু জরুরি পণ্যের সারা দেশে যেন আমাদের বাণিজ্যিক কার্যক্রম চলে, ডেলিভারি ম্যানরা কাজ করতে পারে সেই জিনিসগুলো, এবং রমজান আসার সাথে সাথে আমরা যেন রেডিমেড ফুড গুলা সেরি এবং ইফতারের খাবারগুলো আমাদের ডেলিভারি করতে পারে, ঈদ উপলক্ষে যেন কিছু পোশাক শুধুমাত্র অনলাইনে বিক্রি করতে পারে, সেই জিনিসগুলো আমরা পারমিশন নিয়েছি। এবং আমরা তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে 12 দফা একটা ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে ডেলিভারি ম্যানদেরকে, যে ডেলিভারি ম্যানরা কি কি দূরত্ব মেনে কি কি স্বাস্থ্যবিধি মেনে তারা কাজ করবে। এবং অলরেডি মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় আইসিটি মিনিস্ট্রি, মাননীয় ডাক্তার বলেছেন যে ই কমার্স সেক্টর এই সাধারণ ছুটি লকডাউনের সময়ে মানুষের লাইফ লাইন হিসেবে কাজ করেছে, যেখানে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো মানুষ অনলাইন দিয়ে কিনছে। আসলে এই জিনিসটা আমরা আসলে আগে থেকে প্রিপেয়ার ছিলাম বলেই কিন্তু সময় মতো সম্ভব হয়েছে। সাধারণত আমাদের দেশে এই প্র্যাকটিসটা নাই, আমরা কিন্তু যখন প্রবলেম প্রবলেম খুব মারাত্মক পর্যায়ে চলে যায় তখন আমরা এটা সলভ করার চেষ্টা করি। তো এই জন্য আমাদের কাজও বেড়ে গেছে। ফলে আমাদের যেহেতু আমরা আজকের কাজটাও আমাদের করতে হচ্ছে, আবার আগামী দিনে যে সমস্যাটা হবে সেটা প্রস্তুতি সেটাও আমাদেরকে নিতে হচ্ছে। ফলে আমাদের কিন্তু কাজ আগাচ্ছে, মানে আমরা বেশি কাজ করতে হচ্ছে। জি, ধন্যবাদ শোভন ভাই। আমরা জানি যে আপনি লেখক। প্রথমে আমি আমার লেখক পরিচিতিটাই আমি দিয়ে শুরু করতে চাই। আপনার একটি বই আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে লেখাপড়া করে যে। আপনার আরো অনেক বই আছে। তো আমি শুনতে চাই যে আপনি এত কিছু করার পরও আপনি এই লেখালেখির এই লেখালেখির এই ইন্সপিরেশনটা কোথায় পেলেন? মানুষ এত কিছু করে যে দেখা যায় লেখালেখির আর মানসিকতা থাকে না বা মনোযোগ থাকে না, আপনি কিভাবে নিজেকে কনসেন্ট্রেট করেন? আসলে আমি মনে হয় যে আমি অনেক কিছুই করি, আসলে আমি একটা কাজই করি, অনেকগুলো ওয়েতে করি। যেমন আমি আপনাকে সহজ করে বলি, আমি আসলে সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করি। আমার কাছে মনে হয় আমি সোশ্যাল ডেভেলপমেন্টে কাজ করি। সেই কাজগুলো আমার কাছে যতগুলো ওয়ে আছে, যতগুলো মিডিয়াম আছে, প্রত্যেক মিডিয়ামে আমি করার চেষ্টা করি। যে যে মিডিয়ামে আমার করার সুযোগ আছে সেই মিডিয়ামে আমি করার চেষ্টা করি। ধরুন আজকে ফ্রাইডেতেও আমি অফিসিয়াল অনেক কাজ করেছি। আমার একটা বইয়ের প্রায় অর্ধেক আজকে একটা বই রিলিজ দেবো পিডিএফ এ, যেহেতু এখন বই বেচা কেনা কঠিন হয়ে গেছে, যদি পারমিশন দিয়ে দিয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি নিজে চিঠি দিয়েছি, এটা দেওয়ার পর বই অনলাইনে কিন্তু বই বিক্রি কিন্তু পারমিশন হয়ে গেছে, আপনি জানেন। তো জি, তারপরেও কিন্তু এখন ডেলিভারি ম্যানের অভাবে কিন্তু বই ডেলিভারি দেওয়া দিতে পারছে না। আমি কিছু বই অর্ডার করছি কখনো, তো আজকে ফোন দিল কাল কোনো বাসা ডেলিভারি দিবে। তো আমি কিছু আমার একটা বই, ওটা আমি আজকে সকালে 2 ঘন্টা সময় রেখেছি আলাদা করে, রেখে ওই বইটা আমি শেষ করতে পারিনি। একবার ফাইনালি একবার দেখা দরকার, আরেকবার দেখলে শেষ করতে পারবো। তো আমি আসলে একই কাজ ভিন্ন ভিন্ন ওয়েতে করি আমার কাছে যেটা মনে হয়। যেমন ধরেন আমি যে যে অর্গানাইজেশন চাকরি করি, এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, ই কমার্স ডেভেলপমেন্টের জন্য সোশ্যাল, জানেন যে ইকামের একটা মানসিকতা ডটকম নামে একটা প্রজেক্ট রয়েছে, যে প্রজেক্টের মাধ্যমে আমরা এই পর্যন্ত প্রায় 500 পরিবারকে জরুরি খাদ্য সহায়তা করেছি, এবং প্রতিদিন কন্টিনিউ চলতেছে। আজকেও হয়েছে, আজকেও নারায়ণগঞ্জে প্রায় সম্ভবত 16টা পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে। গাজীপুরে আজকে
42টা পরিবারকে সহযোগিতা দেওয়া হয়েছে, এবার কন্টিনিউ করছে। তারপরে আমি এটা সেক্টর ডেভেলপমেন্ট, ই কমার্স সেক্টরটা আসলে ডেভেলপ করার জন্য, উদ্যোক্তাদের জন্য কাজ করছি আমার পেশাগত দায়িত্বের মধ্য দিয়ে। তারপর ধরুন বইটা আমি নিজে টাইপ করি, আমি নিজে বিজয় টাইপ করি, আমি নিজে একবারই বই লিখে ফেলি। বিজয় টাইপ করে ফেলে আমার একটা চ্যাপ্টার লিখতে ধরেন 2000 ওয়ার্ডের একটা চ্যাপ্টার লিখতে আমার মধ্যে 30 মিনিট লাগে। তো সো আমি নিজে লিখতে পারি, আর সারাদিন তো শিখি আপনাদের সাথে, আপনাদের মতো লোকদের সাথে কথা বলি, বিভিন্ন লোকদের সাথে কথা বলি, শিখি। আমি নিজে পড়ালেখা করে অভ্যাস আছে, আমার বাসায় বড় একটা লাইব্রেরি আছে, আমি পড়ি। যখন বাইরে আমি যখন ট্যুর করি, আমার অফিসে আসা যাওয়ার পথে আমার 2 ঘন্টা সময় যায়, এই 2 ঘন্টা আমি কিন্তু পড়ি, এবং সপ্তাহে আমার 2টা বই শেষ হয়ে যায়। ওই 2 ঘন্টাতে পড়লে আমার 3 দিনে একটা বই শেষ হয়ে যায়, এবং সপ্তাহে 2টা বই আমার শেষ হয়ে যায়। মাসে 1 বছর 100টা বই আমি পড়ি। তো 1 বছর 100টা বই পড়লে আমার জন্য, আমি যদি 1 ঘন্টা করে সময় রাখি, যে 11টার পর ধরুন আপনার এই লাইভটা আমরা 11টা শেষ করবো, 11টা থেকে 12টার জন্য আমি 1 ঘন্টা সময় রাখি, তাহলে আমি দেখা যায় যে আমি একটা চ্যাপ্টার লিখতে পারি 1 ঘন্টা। সো আমি চাইলে আসলে বই আমার কমই, বাইরে লেখা অনেক বেশি। তো এইভাবে আমি আমার কাজটাকে সাজিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। যেহেতু আমার হাতের কাছে সবকিছু আছে, রিসোর্স পার্সনের কাছে আমি চাইলে পাই। আমার জীবনের যে অভিজ্ঞতা, যেহেতু অনেকের সাথে মিশি, অনেকগুলো কাজ করি, অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি, অনেক কাজের মধ্যেও শিখি, সেই শিক্ষাগুলোই আমি আসলে তুলে ধরি। আপনি জানেন যে আমার কোনো ফিকশন নাই বা গল্প কবিতা আমি লিখি না। আসলে আমার কাছে মনে হচ্ছে যে গল্প কবিতা লেখার জন্য মানুষের কখনোই অভাব ছিল না, ভবিষ্যতে অভাব থাকবে না। আসলে এমন কিছু কথা বলা দরকার যে কথাগুলো আসলে কেউ বলছে না, সেই কথাগুলো আমি আসলে বইতে বলি। সেলফ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্টের কথাই, সেলফ ডেভেলপমেন্টের কথাই আমি আমার বইগুলোতে লিখেছি। তো এই কথাটাই আমি বলবো যে আমি আসলে সোশ্যাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, সেটা বইয়ের মধ্যে বলেন, আমার পেশাগত ইয়ের মধ্যে বলেন, সব জায়গায় আমি আসলে একটাই কাজ করি। আসলে আমি অনেকগুলো কাজ করি না। কিন্তু যেহেতু আমাদের প্রযুক্তিটা বহুমুখী, আমাদের জীবনটা বহুমুখী, আমি আমার কাজটা বহুমুখী মানে প্ল্যাটফর্ম দিয়ে করার চেষ্টা করি, এটুকুই। জি, শোভন ভাই, আমরা আপনার কাছে একটু জানতে চাইবো কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্কের, আপনি একজন ক্রিয়েটর এবং আপনি এই অ্যাক্টিভিটিসটা নিয়ে আপনি অনেক দিন যাবত কাজ করছেন। আমরা কি এর একটু মূল মন্ত্র আমরা কি একটু জানতে পারি? আপনার আমি জেনেছি যে আপনার এটার মূল মন্ত্র, এই কোভিড-19 আসার পর আপনি আমরা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে সাক্ষাতের দূরত্ব বজায় রাখুন, মানবিক দূরত্ব দূর করুন। তো এই ছোট বিষয়টার উপরে যদি আপনি একটু আলোকপাত করেন, যদিও বিষয়টা অনেক বড়, যে মানবিক দূরত্বটা আপনি দূর করতে বলেছেন, যে এই সংকোচটা দূর করে মানুষের জন্য সাহায্যের হাত বাড়াতে বলেছেন। মেসেজটা কিন্তু অনেক সুন্দর। তো এইটার ব্যাপারে যদি আমাদেরকে একটু ছোট করে উপস্থাপন করেন, কারণ আমাদের এই চ্যানেলটা পিয়ানো ক্যাফে ভার্চুয়াল কানেক্ট, এটা কানাডা, ইউএসএ, ইতালি, রাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশি ভাষাভাষীরা দেখেন, এবং আপনাকে আমরা আজকে নিয়ে এসেছি আমাদের আদর্শ হিসাবে, আমাদের আইকন হিসাবে। আমি ব্যক্তিগতভাবে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমি যখনই ফোন করি আপনি সাথে সাথে ফোনটা পিক করেন এবং আমাকে সময় উপযোগী একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেন, এবং যদি আপনি ব্যস্ত থাকেন বলেন যে আমি পরে ফোন করব, এবং আপনার সেটা দায়িত্ব হয়ে যায় রাত 12টা বাজলেও আমাকে সেই বিষয়টা সুন্দর একটা সলিউশন দেওয়ার। তো আপনার কাছে আমি জানতে চাই কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্ক, এটা সম্পূর্ণ কার্যক্রমটা যদি আমাদের সাধারণ, আমাদের যারা শুভাইন কাঙ্ক্ষী আছে, শুভানুদ্দি আছে, বন্ধু বান্ধব আছে, আমাদের যারা দর্শক আছে, তাদের জন্য একটু আপনি তুলে ধরেন। ধন্যবাদ রাজু ভাই। এটা আপনি জানেন আমার একটা গ্রুপ আমি ফেসবুকে করেছি। আমার আমার কাছে যে আমি অনেক ধরেন প্রায় 5 বছর ধরে আমার কিন্তু নিজের কোনো সংগঠন নাই। আমি যদিও সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনারা বলেন, আমিও বলি আমি অনেক সারা বছরে আমি ছোট ছোট অনেক কাজ করি। আমার আসলে কোনো পরিচয় দেওয়ার মতো বড় কোনো কাজ করি না। আমি চাই যে ছোট ছোট কাজ করে আমি মনে করি, যেমন ধরুন সোশ্যাল ওয়ার্ক হচ্ছে, যেমন আপনি একটা বাসে উঠলেন, আপনি একজন বয়স্ক মানুষকে দেখলেন, তাকে সিট ছেড়ে দিলেন, এটা কিন্তু একটা সোশ্যাল ওয়ার্ক। এই সোশ্যাল ওয়ার্কটা করার জন্য নিশ্চয়ই আপনার কোনো সংগঠনের প্রয়োজন নেই, আপনি নিজেই করতে পারেন। এরকম ছোট ছোট কাজ যেন আমরা করতে পারি যার যার জায়গা থেকে, সেইভাবেই আমাদের সমাজটা সুন্দর হয়ে উঠবে, সুন্দর হয়ে গড়ে উঠবে। এই কাজের উদ্বুদ্ধ করার জন্য আমার কোনো সংগঠন নাই। আমার প্রায় 200 মতো সামাজিক সংগঠন রয়েছে যারা ফেসবুক ভিত্তিক কাজ করে, তাদের 2000 থেকে 10,000 পর্যন্ত মেম্বার আছে ভার্চুয়ালি। এই সংগঠনগুলোর সাথে আমি জড়িত। তাদের আমি তাদের সদস্যদেরকে সেলফ ডেভেলপমেন্ট করার জন্য বিভিন্ন ট্রেনিং করি,
যাতে সোশ্যাল ডেভেলপমেন্ট ট্রেনিং করি। হয় কি সামাজিক যে কাজ, এটা মোটিভেশন ছাড়া আসলে হয় না। মানে একটা উৎসাহ উদ্দীপনা না হলে দীর্ঘদিন ধরে রাখা যায় না। ইয়াং বয়সে থাকে, পরবর্তী বয়সে অনেকের এই স্পিডটা পড়ে যায়। বয়স বাড়ার সাথে সাথে সংসারে হয়ে গেলে এই স্পিডটা পড়ে যায়, কর্মজীবনে চলে গেলে এই স্পিডটা চলে যায়। তো এই স্পিড গুলো ধরে রাখার জন্য তাদেরকে একটু উৎসাহ উদ্দীপনা দিতে হবে। সেই জন্য আমি অনেকগুলো সংগঠনের সাথে কাজ করি, ওদেরকে বিভিন্ন গাইডলাইন দিই, ওদেরকে বিভিন্ন পরামর্শ দিই। ওদের যে সমস্ত কর্মী আছে ওদেরকে মাঝে মধ্যে আমি ট্রেন আপ করি, তাদের কমিউনিকেশন ডেভেলপ করার জন্য, স্কিল ডেভেলপ করার জন্য, নেটওয়ার্কিং স্কিল ডেভেলপ করার জন্য আমি চেষ্টা করি, যাতে এই ছেলেগুলো শুধু সোশ্যাল ওয়ার্ক না, তাদের পার্সোনাল লাইফেও, তাদের ক্যারিয়ারও তারা একটু ভালো কিছু করতে পারে, আমি হেল্প করি। তো এই সংগঠনগুলো কিন্তু অনেকগুলো কোনো ডকুমেন্টেশন নাই, কোনো কাগজপত্র নাই, বা ধরেন কোনো রেজিস্ট্রেশন নাই, বা তারা যে কারোর কাছ থেকে ফান্ড নিবে সেটার কোনো ব্যবস্থা নেই। আমি চাচ্ছি যে আসলে এই সবগুলো সংগঠনকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসলে, যাতে তাদেরকে একটা প্ল্যাটফর্ম থেকে হেল্প করা যায়। আমি আজকেও একজনের সাথে মিটিং করেছি, একটা ব্যাংকের সাথে মিটিং করেছি। আমি চাচ্ছি যে সবগুলো সংগঠনকে কিভাবে একটা, এটা আমি আর বিস্তারিত যখন প্রজেক্টটা সফল হবে তখন আমি বিস্তারিত বলবো। এই জন্য আমি এটা আসলে 4 বছর আগে খুলেছি। কোভিড-19 শুরু হওয়ার পরে এটাকে আমি অ্যাক্টিভ করেছি। আমার কাছে মনে হচ্ছে যে এমন একটা কমন প্ল্যাটফর্ম থাকা উচিত, যেখানে সবগুলো সংগঠনের খবর নিউজগুলো আমরা জানবো। সবাই কে কি করছে সেই পোস্টগুলো ওখানে দেবে, তারা কি কি কোথায় কার কি সমস্যা হচ্ছে সেটা তারা ওখানে জানাবে। এই একটা কমন প্ল্যাটফর্ম আমাদের দেশে হয় কি, আমরা একটা সংগঠনের সাথে একটা সংগঠন রেষারেষি করি, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলে। এই প্রবণতাটা যেন দূর হয়, এই প্র্যাকটিসটা যেন নষ্ট হয়, আমাদের যে মানসিকতা এটা হয় যে আমরা একসাথে কাজ করবো, এই সেন্টিমেন্টটা নতুন প্রজন্মের মধ্যে ডেভেলপ করার জন্যই আমি আসলে প্ল্যাটফর্মটা তৈরি করেছি। মূল উদ্দেশ্যটা হচ্ছে একসাথে কাজ করা। আমাদের সাধারণত আমরা আলাদা আলাদা আমাদের বিভিন্ন রকম সংগঠন থাকতে পারি, কিন্তু কাজ করার সময় আমরা একসাথে করতে পারি। আমরা সাধারণত হয় কি, আমরা সংগঠন করি, বাঙালি সংগঠন প্রিয়। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে প্রবাসী বাংলাদেশের প্রচুর সংগঠন আছে, কিন্তু দেখবেন যে প্রত্যেকটা সংগঠনের ভিতরে আরো গ্রুপিং আছে, আরো একটা সংগঠন একটা সংগঠনের বিরুদ্ধে কথা বলে। এই জিনিসগুলো যেন আমরা না করি, আমরা যেন মানে সংগঠন 10টা থাকুক, কোনো কারণে থাকতে পারে, একটা সংগঠন না হতে পারে, কিন্তু কাজ করার সময় যেন আমরা একসাথে কাজ করতে পারি। একসাথে কাজ করার একটা মানসিকতা, একটা সেন্টিমেন্ট, একটা মেজাজ যেন এই প্রজন্মের এবং বাংলাদেশের মানুষের মধ্যে গড়ে ওঠে, তারা যেন এক হয়ে কাজ করতে পারে, সেই মেন্টালিটিটা ডেভেলপ করার জন্যই আমি আসলে এই গেমটা ডিজাইন করেছি এবং সেই লক্ষ্যে কাজ করছি। আমরা একটু ফর্মাল আলোচনাতে যাওয়ার আগে আমরা আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে শিশুর জন্য আমরা, এটার আপনি উপদেশটা আমরা জানতে চাই। শিশুর জন্য আমরা কি করতে পারি? আমাদের নারায়ণগঞ্জে অনেক শিশু আছে যারা স্বাস্থ্যহীনতায় ভুগে, যারা অনেক সময় তাদের খাবারের যে পুষ্টি দুধ সেটা অনেক সময় মা বা বাবার জোগাড় করা সম্ভব হয় না। এই করোনা কালীন সময়েও অনেকের দেখা যায় যে দুধ এইটার ঘাটতি আছে, কারণ অনেকেই এখন কাজ করতে পারছে না। এবং এই বিষয়টা আমি আপনার থেকে শুনতে চাই যে শিশুর জন্য আমরা, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে কাজ করছেন এবং বা এই শিশুর জন্য আমরা এই সংগঠনটি কিভাবে কাজ করছে। ধন্যবাদ। আমি এখানে 3টা পার্ট আছে, আমি একটা একটা করে বলি। প্রথমত হচ্ছে শিশুর জন্য আমরা গাজীপুরের একটা সংগঠন, আমি তাদের উপদেষ্টা, ওদের 5 জন উপদেষ্টার মধ্যে আমি একজন। গাজীপুরের সম্মানিত মেয়র সাহেব আছেন। তো ওখানে পারভেজ খান নামে তার একটা ছেলে আছে, সে উদ্যোক্তা, আর কিছু তরুণ আছে তারা এটা করে। ওরা যেটা করে, ওরা রেল লাইন থেকে, রাস্তা থেকে যে সমস্ত পথ শিশু আছে যাদেরকে বস্তিতে থাকে, এই ধরনের কিছু পথ শিশু স্কুলে যেতে না কখনো, এদেরকে ওরা কাউন্সিলিং করেছে। কাউন্সিলিং করে এদেরকে কিভাবে দাঁত ব্রাশ করতে হয়, কিভাবে মুখ পরিষ্কার করতে হয়, কিভাবে গোসল করতে হয়, কিভাবে পরিচ্ছন্ন থাকতে হয়, এগুলো শিখিয়েছে। এবং ব্রাশ, সাবান, টুথপেস্ট এগুলো গিফট করেছে। করার পর এদেরকে কাউন্সিলিং করে এদেরকে বিভিন্ন স্কুলে ভর্তি করে দিয়েছে। যে হাই স্কুলে পড়ার উপযুক্ত থাকে হাই স্কুলে, প্রাইমারিতে, মাদ্রাসা, যে যেখানে আগ্রহ ভর্তি করে দিয়েছে। এদের বই খাতা কলম কিনে দিয়েছে। 140টা শিশু ওরা হচ্ছে লেখাপড়া খরচ চালায়। এই শিশুগুলো তাদের ফ্যামিলির সাথেই থাকে, বাট এরা হচ্ছে এই শিশুগুলোকে সপ্তাহে 2 দিন ওদের পড়ালেখার হিসাব নেয়, একটা জায়গায় নিয়ে আসে। আমি বছরে 2 দিন যাই, ওই শিশুদের সাথে বিভিন্ন খেলাধুলা করি, সময় কাটাই, ওদের সাথে ফান করি, মজা করি এবং বিভিন্ন উৎসাহ উদ্দীপনা দিই, ওদেরকে স্বপ্ন দেখাই বড় কিছু করার জন্য। এই কাজগুলো আমি ওদের সাথে করি। আর যেটা করি, আমি ওদেরকে প্রায় বেশ কিছু ডোনারের সাথে সংযোগ করে দিয়েছি, যারা মান্থলি একটা ডোনেশন দেয় ওই অর্গানাইজেশন। আপনি জানেন আমি নিজে আসলে কিছু করি না, আমার করার ক্ষমতা না, আমি শুধু ব্রিজ তৈরি করে দিই। আমি অনেকের আপনাদের দোয়ায় আমি অনেকের সাথে অনেক সংগঠন ব্রিজ করে দিয়েছি, অনেকের কাছ থেকে উপকৃত হয়েছে। আমি হয়তো জানিও না অনেকে কি কি উপকৃত হয়েছে, কিন্তু আমি এটাতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি
আমি খুব আনন্দ বোধ করি যে আমাকে দেওয়া হয়েছে। গাজীপুরে ওরা এভাবে কাজ করে। নারায়ণগঞ্জে আপনি যে কথা, আমি আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি। যেমন ধরেন ফিলিস্তিনের যে হামাস, যে একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, হামাস কেন দেখেন, আমাদের দেশের রাজনীতিগুলো কিন্তু কিভাবে করে না। আমাদের দেশের রাজনীতিগুলো অঙ্গ সংগঠন থাকে, কিন্তু আসলে ওই অঙ্গ সংগঠনগুলো কোনো কাজ থাকে না। ওগুলো সাধারণত বিভিন্ন লোককে পদ পদবি দেওয়ার জন্য করা হয়। যেমন স্বেচ্ছাসেবক পার্টি বা দলের যে স্বেচ্ছাসেবক অঙ্গ সংগঠন থাকে, আপনি দেখবেন যে তাদের আসলে স্বেচ্ছাসেবী কোনো কাজ করতেছে না। কোনো দলের স্বেচ্ছাসেবক যে একটা ইয়ে থাকে, অঙ্গ সংগঠন থাকে, তাদের কিন্তু কোনো কাজ করছে না। কিন্তু আসলে এই যে স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক লীগ, স্বেচ্ছাসেবক পার্টি, স্বেচ্ছাসেবক এদের কাজ কিন্তু জনগণের জন্য কাজ করা। আপনি হামাসের হচ্ছে মূল রাজনৈতিক সংগঠন। যারা হামাস করে তারা হচ্ছে এমপি ইলেকশন করে, এমপি মন্ত্রী হয়। হামাসের দুটা ইয়ে আছে, একটা হচ্ছে কাসাম ব্রিগেড, আপনি জানেন, যেহেতু তারা স্বাধীনতার জন্য যুদ্ধ করছে, কাসাম ব্রিগেড যুদ্ধের কাজে লাগে। আরেকটা অংশ আছে, এটা হচ্ছে সোশ্যাল কাজ করে। তাদের কর্মীরা বাসায় বাসায় গিয়ে খবর নেয় কোন মহিলা বাচ্চার দুধ কিনতে পারে না, কোন মহিলা বাচ্চার দুধ কিনতে পারে নাই, কোন মহিলা স্বামী পরিত্যক্তা, তার কোনো আমাদের দেশে দেখবেন যে আমাদের আলেমরা, আমি খুব সম্মান রেখে বলছি যে কোনো একটা মহিলা বেপর্দা হলে তাদের জন্য ওয়াজ করবে, কোনো একটা সমস্যা সৃষ্টি হলে তার জন্য দাঁড়াবে, কিন্তু একটা মহিলা না খেয়ে মরে গেলে তার জন্য আসলে কেউ দাঁড়ায় না। এইটা সমাজের মধ্যে থেকে দাঁড়াইতে হবে আসলে। আপনি যদি আপনার এলাকায় আপনি 10 জন যুবক নিয়ে একটা কমিটি করেন, শিশুদের মনিটরিং কমিটি বা শিশুদের যদি এই 10 জন যুবক যদি আপনার এলাকার একটা কতগুলো দরিদ্র শিশু আছে, আপনি যদি হিসাব করেন যে কতগুলো দেখবেন যে 100টা দরিদ্র শিশু আছে, দরিদ্র পরিবারের শিশু আছে যাদের বয়স 6 বছরের কম, যাদের শিশু খাদ্য লাগে। আপনি দেখবেন যে তাদের 100টা শিশুর জন্য কতগুলো খাবার দরকার, এত টাকার খাবার দরকার, তাহলে এত টাকার খাবার যদি আমি নিতে আমার কতগুলো ডোনার দরকার। এটা নিয়ে যদি কেউ একজন কাজ করে, দেখেন যে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন, এটা একটা জিনিস স্পেসিফিক হয়ে যাবে, তখন কিন্তু কাজ করা সহজ হয়েছে। আমি চাইলে 60 রাতারাতি কালকে সব মানুষকে খাবার দিতে পারবো না, সব মানুষকে খাবার দিতে পারবো না। আপনার একটা সক্ষমতা অনুযায়ী আপনি একটা ব্রেল ঠিক করুন, সেই ব্রেলটি আপনি যতক্ষণ কাজ করেন, তাদের সমস্যা ফাইন্ড আউট করুন, আস্তে আস্তে আপনি যখন সমাধান করতে পারবেন, অথবা আপনার দেখে আপনার এলাকার পাশে যদি আরেকজন এরকম চালু করে, তাহলে তো সমাধান হয়ে গেল। আমি চাইলে, আমি তো এক্সাম্পল দিয়ে বললাম যে আপনি যে কোনো কিছুই করতে পারেন, যে আপনি যদি একটা রাস্তাকে ইট সরাই দেন, একটা সেটাও একটা সোশ্যাল কাজ। জি জি সুমন ভাই, আমরা গতকালকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম হেল্পস দ্য ওয়ান্স ইন নিড এর যিনি প্রতিষ্ঠাতা এবং কো-ফাউন্ডার দুজনকে, এবং এর আগের দিন আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সিটি কর্পোরেশনের সম্মানিত কাউন্সিলর মহোদয় অসিত বরণ বিশ্বাস সাহেব। তো দুজনেরই কথার একটা সূত্র পেয়েছি যে নলেজ শেয়ারের কোনো বিকল্প নাই, এবং আজকে আপনার থেকেও আমরা জানলাম যে আসলে জানতেছি যে যত আমি শেয়ার করব, যত আমি কানেক্ট হব, সংযোগ হব, তত আমার জানার পরিধি বাড়বে, আমার গ্রহণযোগ্যতা বাড়বে। তো আমাদের হেলথ ওয়ান ইন নিড এই সংগঠনটা বিগত 2 মাস তারা 3টা টিম হয়ে 231টার মতন মরদেহের দাফন বা সৎকার কার্যক্রম সম্পন্ন করেছেন, এবং আপনার মাধ্যমে তাদের কথাটা আপনার কাছে জানিয়ে রাখতে চাই। তাদের একটা ইচ্ছা আছে পথ শিশুদের জন্য, যে একটা অনলাইন ভিত্তিক ইংরেজি শিক্ষা কার্যক্রম পথ শিশুদের জন্য তারা অর্গানাইজ করতে চায়। তো আমি সামনে হয়তো আপনাদের সাথে তাদেরকে যোগাযোগ করিয়ে দিব। তো আজকে আপনার থেকে আরেকটু আমি শুনতে চাই, আপনি মিনা ফাউন্ডেশনের অ্যাম্বাসেডর অফ গুডউইল, তো এটার ব্যাপারে যদি একটু সংক্ষিপ্ত করে বলেন, সংক্ষিপ্ত একবারে। ধন্যবাদ। মিনা ফাউন্ডেশনে আমি আসলে অ্যাম্বাসেডর হিসেবে ছিলাম 2 বছর। ওরা চিটাগং ভিত্তিক কাজ করে, ওরাও আসলে পথ শিশুদের স্কুল চালায়, 2টা স্কুল চালায় 2টো এলাকায়। তো আমি আসলে ওদের জন্য ফান্ড রেজিং এর হিসেবে কাজ করেছি। আমি বছরে একদিন ওদের জন্য কাজ করি, সেটা হচ্ছে আমি চিটাগং শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে যাই।
আমার সাথে প্রায় 30 থেকে 35 জন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট থাকে, তারা আমার সাথে হেঁটে যায়। আমার সাথে একটা পজ মেশিন থাকে, আমাদের সাথে। আমরা যখন হেঁটে যাই আচ্ছা। তখন আমরা আসলে ডোনেশন কালেক্ট করি, এবং যাদের কাছ থেকে ক্যাশ টাকা নেয় তারা আমাদেরকে ক্যাডে ডোনেশন পে করতে পারে। যখন থাকি সামনে, আমি সামনে থাকি, ওরা আমার সাথে থাকে। আমি যাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ওদের সাথে কাজ করি, 2 বছর করেছি। এই বছর এখনো হয়নি প্রোগ্রামটা, আমাদের ডিসেম্বর মাসে প্রোগ্রামটা হয়। প্রতি বছর আমি ওদের জন্য হাঁটি আর কি। আমরা প্রায় 2 দিন আমি চিটাগং শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত হাঁটি, বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে যাই, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জে অংশগ্রহণ করি। আমি যেমন ইউনিভার্সিটি গুলো আমরা সাধারণত বিভিন্ন চ্যালেঞ্জে স্টুডেন্টদেরকে অংশগ্রহণ করি। এই চ্যালেঞ্জে হেরে গেলে তারা ডোনেশন দেয়, 100 টাকা 200 টাকা এরকম আমরা ডোনেশন কালেক্ট করি। আবার ব্যাংক মানে কেউ যদি এমনি নিয়ে স্বেচ্ছায় দিতে চায়, পজ মেশিন দিয়ে আমরা ডোনেশনটা নেই আর কি। এটা একটা ইউনিক আইডিয়া মিনা ফাউন্ডেশনে। ওদের প্রতি বছর ওদের ডোনেশন কালেকশন হয় আমাকে দিয়ে, ওটা দিয়ে ওরা স্টুডেন্টদেরকে, পদশিশুদেরকে খাতা, কলম, পেন্সিল এগুলা এগুলা কিনে দেয়। ওরা হচ্ছে ওদের ওদের স্টুডেন্টদের, ওদের যে পদশিশু আছে ওদের আঁকা বিভিন্ন ছবি ওরা বাঁধাই করে রাখে। সেই ছবিগুলো আমরা বিভিন্ন ব্যাংকে যখন সেল করি, যখন হাঁটি তখন বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের ছবিগুলো বা পদশিশুদের আঁকা ছবিগুলো আমরা বিক্রি করি। একটা ছবি 5,000 10,000 টাকা বিক্রি করি, ফলে ওটা ওখান থেকে একটা ডোনেশন কালেকশন হয়। ওই আইডিয়াটা আমি ওদেরকে দিয়েছি, ভালোই ভালো কাজ করে। এই জি, জি। সুমন ভাই, আমরা এখন কিছু ফর্মাল কথাবার্তা বলবো আপনার সাথে, সম্পূর্ণটা কোভিড-19 নিয়ে। বিগত 2 মাস যাবৎ আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে উচ্চপদস্থ মন্ত্রী, সচিব, আমলা অনেকের সাথেই আপনার সরাসরি যোগাযোগের সুযোগ হয়েছে এবং কথা বলছেন। আমরা একটা বিষয় আপনার থেকে খুব এক কথায় উত্তর চাই। অনুষ্ঠানে এসে কথা বলতে পারবো। রাজু ভাই, রাজু ভাই আমার শুনতে পাচ্ছেন? রাজু ভাই আমার শুনতে পাচ্ছেন? সুমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? সুমন ভাই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন জি। শুনতে পাচ্ছি। সুমন ভাই, আমরা কোভিড-19 নিয়ে যেটা বলতে চাচ্ছি, যে আপনি বিগত 2 মাস যাবৎ মাননীয় প্রধানমন্ত্রীর হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা শুনেছি। আসলে ওই ঠিক আমি আর বললাম না, আমি আসলে অনেক কিছুই করি না। আমি আসলে ব্রিজ হিসেবে কাজ করি, কানেক্টিভিটি হিসেবে কাজ করি। এটা হচ্ছে আপনার ওই A2I তে একটা প্রোগ্রাম হচ্ছিল, ফোনে নিত্যপূর্ণ। তো আমাকে আগেও A2I থেকে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের যে 17টা ইয়ে আছে, ইউনাইটেড নেশনস এর সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের 17টা ইস্যুস আছে। এই 17টা ইস্যুজে গভর্নমেন্ট 17টা A2I থেকে 17টা কাউন্সিলিং প্রোগ্রাম করেছে, পরামর্শ সভা আয়োজন করেছে, ওর মাধ্যমে ওরা আসলে প্রাইভেট সেক্টর থেকে বিভিন্ন মানুষের পরামর্শ নিয়েছে। তো মানে আপনাদের মতো লোকের রিকমেন্ডেশনের কারণে আমাকে 4টি ডিপার্টমেন্টে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসলে পরামর্শের জন্য দেখেছে। একটা হচ্ছে ই কমার্স ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট গেটওয়ে ডেভেলপমেন্ট এবং গভর্নমেন্ট পেমেন্ট সিস্টেম ডেভেলপমেন্ট। এই 4টা আমি গভর্নমেন্টকে বিভিন্ন পরামর্শ দিয়েছি। সর্বশেষ ওটাও A2I একটা প্রজেক্ট, সেখানেও আমাকে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমাকে মাননীয় মন্ত্রী মহোদয়, আইসিটি মিনিস্টার সহ কয়েকটা মিটিং ছিল। সেই মিটিং গুলোকে আমাকে আসলে ওনারা, আমরা কিভাবে গভর্নমেন্টকে কিছু পরামর্শ দিয়েছি, আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনপুট দিয়েছি। এখন যে ফোনে 333 যে ফোনে নিত্যপূর্ণ এবং কিছু ত্রাণ দেওয়া হচ্ছে, এবং যে আপনার এখন যে সারা দেশে ট্রাক চলাচল করছে, ধান কাটা শ্রমিকরা যে এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পেরেছে, তারপরে এখন যে বইয়ের পারমিশন হয়েছে, তারপর আপনার অনেক কিছুই আমরা ওখান থেকে আমি লিখিতভাবে এবং আমি মৌখিকভাবে ওনাদেরকে বলেছি, ওনারা আমার কথা রেখেছে। তো আমাকে আসলে ওই ধরুন আপনার মধ্যে কেউ হয়তো ওখানে আছে, আমার জানে আমি এই বিষয় নিয়ে কাজ করি, সে আমার নামটা ওখানে রিকমেন্ড করেছে, ফলে আমি ইনভাইটেশন পেয়েছি আর কি। আমি আসলে অনেকেই মনে করে যে আমি মনে হয় যে সরকারি অনেক দপ্তরে যাই, মনে হয় টাকা পয়সা পাই। আসলে ব্যাপারগুলো এরকম না। আপনার মধ্য দিয়ে আজকে কথাটা বলার সুযোগ হলো, এই জন্য বললাম।
আমাদেরকে মনে করেন মনে হয় যেন আমি মন্ত্রী এমপিদের পাশে বসে তাদের ডাকে মিটিং করতেছি, আমাকে মনে হয় অনেক টাকা পয়সা দিচ্ছে। আসলে 100% আমি আজ পর্যন্ত প্রায় গভর্নমেন্টের এই ধরনের পরামর্শ মানে আমরা 7-8টা পরামর্শ সভায় অংশগ্রহণ করেছি। এগুলো আসলে আমাদের জন্য একটা সম্মান ছাড়া আর কিছুই না। বেশিরভাগ ক্ষেত্রে আসলে মানে খুব কম কথাই আসলে গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর থেকে শুনে। তবে ইদানিং দেখছি আমরা যে অনেক কিছুই আমাদের পরামর্শ অনুযায়ী গভর্নমেন্ট করছে। তো আমরা জাস্ট এখানে একটা ইনপুট দিতে থাকি, কিন্তু সমস্যা হয় কি গভর্নমেন্ট একটা স্ট্রাকচারে কাজ করে। আমরা যেটাকে আমলাতান্ত্রিক জটিলতা বলি, এটা স্ট্রাকচার থাকে। আমরা যেভাবে পরিবর্তন করতে চাই সবকিছু, আমাদের সোসাইটির যে সমস্ত প্রবলেম রয়েছে সেই প্রবলেমের আলোকে আমরা কিন্তু একটা চেঞ্জের জন্য আমরা কিন্তু চাই যে স্ট্রাকচার গুলো যেন চেঞ্জ হয়ে যায়, যাতে করে আজকের যে সমস্যা এই সমস্যার জন্য আগামী দিন না থাকে। কিন্তু হয় দেখা যায় কি ওনারা ওই স্ট্রাকচারের মধ্য দিয়ে আমাদের পরামর্শগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করে। তখন ওই সাময়িক কিছু ইয়ে হয়, কিন্তু আসলে মানে লং টার্মে প্রবলেম গুলো সমস্যাগুলো সমাধান হয় না। এমনি আমরা কাজ করছি, আমরা গভর্নমেন্টের সাথে বিভিন্ন ভাবে আমি আমার একটা কম্বাইন্ড সোশ্যাল নেটওয়ার্ক থেকে আমি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে গভর্নমেন্টকে চিঠি লিখেছি। আমি দেখেছি যে চিঠি লেখার কারণে অনেক কিছু অনেক কাজ হয়েছে। তো আমরা পজিটিভলি থেকে গভর্নমেন্টের সাথে কাজ করতে চাই। আমি তো আপনাকে বললামই যে আসলে আমি অনেক কাজ করি, মানে আসলে আমি একটাই কাজ করি, দেশের ডেভেলপমেন্টের জন্য, সোশ্যাল ডেভেলপমেন্টের জন্য। আমি তো একজন, আমি না কোনো আমলা, না কোনো সচিব, না কোনো বিজ্ঞানী গবেষক, আমি তো ওই অর্থে কিছুই না, কোনো ক্রিটিকও না যে আমি কোনো দার্শনিক গবেষকও না। তো আমার জায়গা থেকে আমি একজন সাধারণ মানুষের জায়গা থেকে আমি চিন্তা করি যে আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি কি করতে পারি সোসাইটির জন্য, দেশের জন্য। সো যেখানে আমার কাজ করার সুযোগ হয় আমি সেখানেই কাজ করি। আর কোথাও আর কিছু করতে না পারলে আমি সেখানে একটা চিঠি দিই, চিঠি দিয়ে আমি তাকে বলি যে এই সমস্যাগুলো তুলে ধরি। তো সো অনেক জায়গায় কাজ হয়, অনেক জায়গায় হয় না। তাই এটা কোনো কিছু যে হয় সেটাই অনেক বড় কথা। যদি এটা একটু না করতাম তাহলে তো এটাও হতো না। তো আমরা এভাবে কাজ করে যাই আর কি। শোভন ভাই, আমরা দেখেছি যে গত কয়েকদিন যাবৎ সারা বাংলাদেশে, কিছু কিছু জায়গায় না, সারা বাংলাদেশেই বিপণী বিতান সব প্রায় উন্মুক্ত, এবং আমাদের মা, বোন, মেয়ে বা স্ত্রী, হ্যাঁ, সবাই মার্কেটে ঢালাও ভাবে ছুটছে ঈদ উদযাপন করার জন্য। তো আমি আপনার কাছে একটু সহজ ভাষায় জানতে চাই, এক কথায়, যে আমরা যে এই যে মার্কেটে হুমড়ি খেয়ে পড়ছি বিপণী বিতানগুলোতে, এতে কি আমরা আত্মহতি দিচ্ছি, না এটা আমাদের জন্য ঠিক আছে যে না মার্কেটে যাওয়া যেতে পারে? আমি বিভিন্ন মার্কেটে গত দুদিন আগে ঘুরেছি, এবং আমি দূর থেকে লক্ষ্য করেছি যে মা বোনেরা একজন আরেকজনের সাথে যেভাবে মার্কেট করছে, যেভাবে তারা সরঞ্জাম কিনছে, যে একজন একজনের সাথে স্বাস্থ্যবিধি মেনে তারা ক্রয় বিক্রয় করছে না, ক্রয় করছে না, সামগ্রী কিনছে না। এতে কি আমরা আমাদের বাড়িতে করোনাকে আমন্ত্রণ জানাচ্ছি, না এইটা আমাদের ভিতরের ইমিউনিটি সিস্টেমকে গ্রো করছে, মানে এটা বাড়িয়ে দিচ্ছে? আমি এই ধন্যবাদ, বিষয়টা আপনার ধন্যবাদ, ধন্যবাদ। আসলে এটা আমাদের জন্য আত্মঘাতী হচ্ছে, এটা ইটস নট পজিটিভ। কারণ হচ্ছে আপনাকে, আমরা যখন দুটো দুটো সিদ্ধান্তের মাঝখানে একটা সিদ্ধান্ত নিতে হয়, আপনাকে যদি দুটো হয় যে আপনার সামনে একটা খাপ আছে, একটা কুমির আছে, আপনি তো যে কোনো একটা নিতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা তো আপনাকে জরুরি না, আপনি ঈদের ঈদের শপিং করাটা আপনার কোনো জরুরি না। এটা আপনার বাঁচা মারার সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু করোনা এফেক্ট হলে সেটা আপনার বাঁচা মারার সাথে সম্পর্ক। এটা যদি জীবিকার ব্যাপার হতো যে আপনি জীবিকা, তাহলে কিন্তু এটা দরকার ছিল না, এটা দরকার ছিল না আসলে এভাবে, এভাবে দরকার ছিল না। কিন্তু আসলে আমাদের তো লোকজনকে, আমাদের দেশের মানুষদেরকে মানে এটা কে বুঝাবে বা তারাই বা কিভাবে বুঝবে? এই জিনিসগুলো আসলে এমনি এমনি হয় না। যেমন ধরেন আমাদের দেশের মানুষের আনন্দের বা আনন্দের খুব বেশি উপকরণ নাই, কিন্তু ফলে এই একটা ঈদকেই তারা মনে করে যে এই ঈদটা যদি মিস হয়ে যায়, এই ঈদটা যদি নতুন জামা পড়তে না পারি, এই ঈদটা যদি মা অবশ্যই না করতে পারি, তাহলে জীবনের কি মূল্য আছে? তারা জীবনটাকে, জীবনের মূল্যটাকে খুব ছোট ছোট জিনিসের সাথে তুলনা করে, কারণ তাদের জীবনটা তো জীবনে বড় কোনো বাবা অ্যাচিভমেন্ট মা নাই। সন্তান ভাই বোনদের জন্যই, হ্যাঁ, এটাই তো আমাদের পৃথিবী, এটাই তো আমাদের সমাজ, তাদের তাই জীবনে না? কোনো বড় ধরনের অ্যাচিভমেন্ট নাই। ওই যে ওদের জীবনে কোনো বড় ধরনের কোনো সুখ আনন্দ না থাকার কারণে তারা কি করছে, ওই ছোট ছোট জিনিসগুলোকে জীবনে বড় অর্থ মনে করছে। ফলে তারা এই ভুলগুলো করতেছে। জি, জি। আমার ছেলে আসা, ও ও ও না, ও কোনো দেখতে সমস্যা নেই, কোনো দেখতে চাচ্ছে। সমস্যা নেই। আমরা আমাদের জুনিয়র শোভন ভাইকে, আমাদের জুনিয়র শোভনকে সামনে পেয়েছি। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে বাবা। খুব ভালো লাগলো আপনাকে দেখে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। তো শোভন ভাই এ থাকুক, আমরা কথা বলি। হ্যাঁ, এটা হ্যাঁ, ভালো ঠিক লাগছে। আছে।
জি। তো এখন আমরা যেটা আমি যেটা আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি যে আমাদের স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা আমাদের প্রশাসনিক পুলিশকে পুলিশ ভাইদেরকে অনেক মানবিক চেহারায় দেখেছি। আপনি কি মনে করেন এটা কি আমাদের দেশের একটা স্বর্ণযুগ শুরু হলো নাকি আবার আমি আমরা সেই অন্ধকারে চলে যাব? আপনার না আশাবাদী মানুষ। না না শুনেন, সার্বিকভাবে আমাদের কিছু ডেভেলপমেন্ট হচ্ছে, সার্বিকভাবে কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। আবার আমাদের যে ব্যাড প্র্যাকটিস গুলো আছে এগুলো ফিরে আসবে, কিন্তু মানবিক জায়গাগুলো আমাদের আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে। যেমন ধরেন আপনি 1974 সালে বলেন বা 1374 মনন্তর বলেন, দুর্ভিক্ষের সময়গুলো বলেন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের সময়কার ঘটনা দেখেন, আপনি তখন দেখবেন তখন মানুষ কি করেছে, যে যারা শুধু পুঁজিপতি ছিল তারা পুঁজিকে কুক্ষিগত করেছে, সম্পদকে কুক্ষিগত করেছে, বাজার থেকে প্রোডাক্ট মাল কিনে নিয়েছে, মাল কিনে কুক্ষিগত করেছে, গুদাম যাতে করেছে। এখন যে করছে না তা কিন্তু নয়, এখনো করছে। কিন্তু এখন যে যে সোশ্যাল নেটওয়ার্ক গুলো আছে, যে সোশ্যাল কাজগুলো হচ্ছে, এগুলো 50 বছর আগে হয়নি। আপনি 47-এর দাঙ্গার সময় সোশ্যাল কাজগুলো হয়নি। আপনি 47-এর দাঙ্গার সময় সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো থাকলে সে দাঙ্গায় এই পরিণতি হতো না। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যদি এই অ্যাক্টিভিটিস গুলো থাকলে মানুষের মধ্যে বিপর্যয় নেমে আসতো না। ওই জায়গাগুলোতে ডেভেলপ করেছে। সুতরাং পুলিশ বাহিনী তো আমাদের সোসাইটির বাইরের কেউ না, তারা তো আমাদের সোসাইটির অংশ। তাদের মধ্যে সেগুলো ডেভেলপ করেছে এবং এই ডেভেলপমেন্ট গুলো থাকবে। কিন্তু আমাদের সোসাইটিতে আমরা সাধারণত আমাদের কিছু মানে কনফ্লিক্ট মানে আইডিয়া আছে। যেমন ধরেন আমরা নামাজ পড়ে ঘুষ খাই, সুদ খাই, এরকম কিছু কনফ্লিক্ট আইডিয়া আছে। সুদ তো ধরেন আমরা খাই মানে ইচ্ছা করে মানে খাইতে বাধ্য, যেমন ঘুষ কিন্তু খাইতে বাধ্য না, তারপর খাই। তারপর ধরেন আমাদের মনে আমরা মনে করি যে ঘুষ দিয়ে চাকরি নেওয়া কিন্তু অপরাধ না। আমাদের সোসাইটিতে এ ধরনের কিছু ইয়ে আছে, এ ধরনের কিছু কিন্তু নৈতিকতা কিন্তু যে স্ট্রাকচার, নৈতিকতা আমাদের সোসাইটি কিন্তু খুব স্ট্রং না। এই কারণে এটা এগুলো থাকবে, কিন্তু এগুলো কিন্তু পুলিশের ভিতরে যে কোনো দুর্নীতির ব্যাপারগুলো আছে এগুলো থেকে যাবে, এগুলো চলে যাবে না। কারণ এগুলো আমাদের সোসাইটির একটা অংশ। এগুলো অনেক অনেক বছরের পর বছর ধরে এগুলো চলে আসছে। আবার মানবিকতাও তাদের মধ্যে জেগে উঠছে এবং এই মানবিকতা গুলো থাকবে। এবং আপনাকে আরেকটা কথা বলে রাখি, আমাদের দেশের যে লোকটা ঘুষ খায়, সে লোকটা ঘুষের টাকা দিয়ে কি করে খুব খেয়াল করবেন। সে হয়তো ছেলেকে বিদেশে লেখাপড়া করে, নাহলে বাড়ি করে, নাহলে গাড়ি করে, নাহলে মিল ফ্যাক্টরিতে বিনিয়োগ করে, তাই না? তাহলে সে জি। কেন এটা করে? তার ভিতরে একটা ইনসিকিউরিটি ফিল করে যে আমি আমার ছেলে মেয়েকে কি করে যাব, কোথায় রেখে যাব। তাহলে তাদের জন্য আমি সম্পদ বানাই, সম্পদ বানাইলে তারা সুখে থাকবে। এই ধরনের একটা অনুভূতি থেকে তারা এই ধরনের জিনিসগুলো কিন্তু আসে। তাহলে এই যে যে লোকটা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সে কিন্তু মানে এই হচ্ছে খারাপ লোক না। সে কিন্তু তার সন্তানের কাছে হয়তো আদর্শ বাবা, তার স্ত্রীর কাছে হয়তো আদর্শ স্বামী, তার প্রতিবেশীর কাছে সে হয়তো আদর্শ প্রতিবেশী, তার আত্মীয় স্বজনের কাছে সে হয়তো আদর্শ আত্মীয়, তার বন্ধুদের কাছে সে হয়তো আদর্শ বন্ধু। আপনি দেখবেন যে সে হয়তো সব দোষ তার ভিতরে নাই, তার ভিতরে সুদ খাওয়া ঘুষ খাওয়া এরকম একটা দোষী আছে। এইগুলো আমাদের সোসাইটির কারণে ডেভেলপ করছে। যতক্ষণ না পর্যন্ত আমরা ওই জায়গাটাতে আমাদের মোটিভেশন বা আমাদের চিন্তা চেতনা ডেভেলপ না হবে যে এটা একটা খারাপ কাজ, আমি দেশের ক্ষতি করছি, আমি 10 টাকা ঘুষ খাচ্ছি, জনগণের টাকা মেরে খাচ্ছি, আমি আমার বাচ্চার জন্য, আমার আত্মীয়র জন্য, আমি একজন আত্মীয়কে যদি অন্যায়ভাবে চাকরি দেই, তাহলে একজন সঠিক হকদার চাকরি দ্বারা বঞ্চিত হচ্ছে। এটার জন্য আমাকে জবাবদিহি করতে হবে পরকালে। আমি যদি একজনের কাছ থেকে টাকা খেয়ে তাকে চাকরি দিই, প্রকৃত যে চাকরির হকদার সে বঞ্চিত হচ্ছে, আমি মানুষকে বঞ্চিত করছি, আমি অন্যায় করছি। এই ফিলিংসটা সবকিছু তাদের মধ্যে আসতে হবে। তাদের মনে করতেছে আমি তার টাকা দিয়ে তার চাকরি দিয়ে আমি তাকে উপকার করছি, এই একটা ফিলিংস তাদের মধ্যে কাজ করছে। সেই এই ফোবিয়া গুলো যতদিন তো এগুলো হচ্ছে আমরা যারা যারা সচেতন মানুষ আছে, যারা আমরা যারা কথাগুলো বলছি, হয়তো একদিন পরিবর্তন কিন্তু এটা খুব হবে না, জেনারেশন মাধ্যমে এটা আসবে। এরকম কিন্তু একদিনের পরিবর্তন হয় না। জি রাজু ভাই। জি। শোন ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি। শোন ভাই, আমরা আরেকটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে আমাদের যে এই ধারাবাহিক উন্নয়ন হচ্ছে, সব দিকেই কিন্তু উন্নয়ন হচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক বিনয় করে বলেছেন যে আপনারা ঘরে থাকুন, এখন ঘরে থাকার সময়, কিন্তু তিনি পুলিশকে মারমুখী হতে না বলেছেন। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা বিষয় খুব জোর দিয়ে বলেছেন, যে জায়গাটায় আমরা অনেকেই ফোকাস করতে চাই না। তো আমি আপনার কাছে এই বিষয়টা একটু তুলে ধরতে চাই, আপনার কাছে একটু জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আপনারা কৃষির জন্য, কৃষি উপযোগী 1 ইঞ্চি জায়গা যাতে ফাঁকা না থাকে,
আমরা কি সেই অনুযায়ী আমল করতে পারছি বা আমরা কি সেই অনুযায়ী আমল করছি? এই কৃষি ছাড়া তো আমাদের উপায় নেই। সামনে যে কোনো সময় একটা দুর্ভিক্ষের বা খাবার সংকট হতে পারে, নাও হতে পারে। তো সেই জন্য আমরা কতটুকু সচেতন এবং আমাদের কি এখনই কৃষির উপরে দৃষ্টি দেওয়া উচিত? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আমরা আসলে মোটেই সচেতন না। আমরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ, সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা, আমাদের মানুষ বেশি, জমি কম। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা জমিকে আমাদের ব্যবহার করতে হবে, বাসার ছাদ থেকে শুরু করে বাড়ির আঙিনা প্রত্যেকটা জমিকে ব্যবহার করতে হবে। যেখানে ছায়া পড়ে সেখানে ছায়াযুক্ত ফসল লাগাতে হবে, যেখানে আপনার রোদ পড়ে না সেখানে রোদ পড়ে, সেখানে রোদে যে ফসল হয় সেই ফসল লাগাতে হবে। যেখানে ছাদে যে ধরনের ফসল হয় সে ধরনের ফসল লাগাতে হবে। যে জমিটা উঁচু সেখানে উঁচু জাতের ধান, যে জমিটা নিচু সেখানে নিচু জাতের ফসল, যেটা পাহাড়ি ঢালু সেখানে ঢালু জাতের ফসল, যেখানে যেটা হয় সেখানে সেটা করে সেই জমিটাকে, ল্যান্ডটাকে অকুপাইড করতে হবে। এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা সবাই সবাই শুধু টাকা, সবাই টাকা কামাতে চাই। টাকা কামাই কামাই আমরা সেই টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে চাই। কিন্তু যদি বাজারে প্রোডাক্ট না থাকে, আমার পকেটের টাকা আমাকে টাকা খাওয়া যায় না। আমার পকেটের টাকা কিন্তু আমাকে খাওয়া দিতে পারে না। সেই খাবার যদি বাজারে প্রডিউস না হয়, উৎপাদন না হয়, কৃষক যদি উৎপাদন না করে, সুতরাং আমাদেরকে উৎপাদনমুখী ব্যবস্থাপনা যেতে হবে, উৎপাদনমুখী ব্যবসা দিয়ে যেতে হবে। উৎপাদনমুখী ব্যবসাটাই হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। উৎপাদনমুখী যে কোনো পদক্ষেপ হচ্ছে উন্নয়নের চাবিকাঠি। আপনি শুধু ট্রানজেকশনাল বিজনেস, ট্রানজেকশনাল সার্ভিস, ট্রানজেকশনাল কিন্তু ডেভেলপমেন্টের মূল জিনিসটা। ডেভেলপমেন্টের মূল হচ্ছে উন্নত থেকে কেন আমরা পৃথিবীতে এত মানুষ এখন বেঁচে আছি। আমাদের মূল উন্নয়নের সূত্র হচ্ছে মাটি, ল্যান্ড। আপনি ল্যান্ডে একটা বীজ লাগান, একটা ধানের গাছ লাগান, সেই ধানের গাছ থেকে এক গোছা ধান হয়, এক গোছা সে ধান হয় সেই ধানের গাছ থেকে। তাহলে ওই ডেভেলপমেন্টটা কোথা থেকে হচ্ছে? ডেভেলপমেন্টটা হচ্ছে ল্যান্ড থেকে। আপনি একটা গাছ লাগান, সেই গাছ থেকে 20,000 টাকার কাঠ হয়। আপনি একটা গাছ লাগান, সেই গাছ থেকে একটা কলা লাগান, সেখান থেকে একটা লেবু বিচি লাগান, সেই বিচি থেকে 100টা ফল হয়। একটা লিচু বিচি লাগান, একটা আমের বিচি লাগান, সেখান থেকে একটা 20 বছরে 20 মণ ফল হয়। আমাদের উন্নয়নের মূল ফাউন্ডেশন কিন্তু হচ্ছে ল্যান্ড। সেই জায়গাটা কিন্তু আমরা ব্যবহার করতে হবে। আমরা কিন্তু আপনি হাতে হাতে কিন্তু কনভার্সন করতে পারেন, আপনি ডেভেলপ করতে পারেন না। আপনি একটা আম থেকে একটা জুস বানাতে পারেন, আপনি সেখান থেকে কিন্তু একটা আম থেকে 10টা আম বানাতে পারেন না। আপনি যে ফ্যাক্টরি, আপনার ফ্যাক্টরি কি করে একটা আমকে একটা জুস বানাতে পারে, একটা জুসকে একটা পাউডার বানাতে পারে, দুধকে পাউডার বানাতে পারে, পাউডারকে লিকুইড বানাতে পারে। সে কিন্তু কনভার্সন করে মাত্র, সে কিন্তু ডেভেলপ করে না। ডেভেলপ করে ল্যান্ড, প্রকৃতি। সুতরাং আপনাকে প্রকৃতির কাছে ফিরে যেতে হবে এবং ডেভেলপমেন্ট প্রকৃতি থেকে শুরু করতে হবে এবং সেখান থেকে শুরু করতে হবে। নাহলে কিন্তু আমাদের উন্নয়ন কিন্তু শুধু ফ্যাক্টরি বেজ উন্নয়ন বা সার্ভিস ভিত্তিক উন্নয়ন দিয়ে একটা জাতি টিকে থাকতে পারে না। আপনাকে বলে রাখি যে আমরা সবাই মনে করি যে আসলে আমেরিকা সুপার পাওয়ার। আমেরিকা সুপার পাওয়ার কেন? আমেরিকা অনেক 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 অস্ত্র, আসলে তা না। আমেরিকার সবচেয়ে বড় শক্তিশালী হচ্ছে আমেরিকার ফুড সিকিউরিটি। আমেরিকার ফুড সিকিউরিটি হচ্ছে সারা ওয়ার্ল্ডের মানুষ যদি আমেরিকাকে অবরোধ করে রাখে, তাহলে তাদের তাদের খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে হবে না। আর এই বয়সে তারা যে কোনো ডিসিশন নিতে পারে। এই কারণে তারা একজনের বিরুদ্ধে অবরোধ দিতে পারে। ওই শক্তির কারণেই তাদের সমস্ত শক্তি ডেভেলপ হচ্ছে, তাদের সমস্ত শক্তি সঞ্চয় হচ্ছে সিকিউরিটির কারণে। একটা জাতির সবচেয়ে স্ট্রং জিনিস হচ্ছে ফুড সিকিউরিটি। কারণ আপনি অস্ত্র ছাড়া আপনি বেঁচে থাকবেন, আপনি বস্ত্র ছাড়া বেঁচে থাকবেন, খাদ্য ছাড়া মানুষ বাঁচবে না। সুতরাং ওটাই হচ্ছে স্ট্রং। ফুড সিকিউরিটি এনশিওর করার জন্য আপনাকে উৎপাদন বাড়াতে হবে এবং প্রত্যেকটা উৎপাদন বাড়াতে হলে আপনাকে জমিকে, ল্যান্ড কাজে লাগাতে হবে। এর কোনো বিকল্প নেই। এবং এটা আমরা এই জিনিসটা, আমি কাউকে ব্যক্তিগত দোষ দিতে চাই না, আমরা হয়তো মানুষকে সেভাবে বোঝাতে পারছি না। এটা আমাদেরই একটা ব্যর্থতা। আচ্ছা, আপনি জানি আপনি অনেকগুলো প্ল্যাটফর্মের সাথে যুক্ত এবং আপনার সাথে অনেক জায়গায় ভালো যোগাযোগ আছে। তো আমি অনেক জায়গায় অনেকগুলো মিটিং এ ছিলাম। আপনি জানেন আমি ভ্রমণ পেশার সাথে যুক্ত এবং নিজে ভ্রমণ করতে খুব পছন্দ করি। এবং আপনি আরো জানবেন যে বিগত প্রায় 2 মাস 15 দিন আমাদের ভ্রমণ ব্যবসা সম্পূর্ণ বন্ধ এবং এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে। আমি অনেকগুলো আলোচনায় থেকেছি, আমি নাম ধরে বলতে চাই না, কিন্তু আমাদের যারা ট্যুর অপারেটর আছে বা যারা ট্রাভেল এজেন্ট ব্যবসায়ী আছেন বা ইনবাউন্ড যারা করেন বা যারা ডোমেস্টিক করেন, যারা হোটেলিয়ার আছে বা যারা শিপ পরিচালনা করছেন, সবাই এইখানে একটা এখন কমিউনিটির মধ্যে চলে আসছি। আমরা প্রতিদিনই মিটিং করি। তো আমি দেখেছি সবাই আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করছি যে আগামী দিন আমাদের ট্যুরিজম কেমন হবে, অনলাইন ট্যুরিজম কেমন হবে, বা হোটেল কতটুকু আমাদের ছাড় দিবে। এই গণ্ডি থেকে আমরা বের হতে পারি না।
অথচ আমাদের প্রাজ্ঞ, আমাদের বিজ্ঞ, আমাদের প্রধানমন্ত্রী এত সুন্দর একটা দিক নির্দেশনা সবাইকে দিয়েছেন। আমাদের এখন অনেক অপরচুনিটি আছে, আমাদের দেশে যে অকেজ জমিগুলি আছে সেই জমিগুলিকে আমরা উপযুক্ত করতে পারি, কিন্তু কেউই আমরা সেই দিকে নজর দিচ্ছি না। তো এই নজরটা আমরা কিভাবে দেওয়াতে পারি বা কিভাবে সকলের অ্যাটেনশনে আনতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী এত সুন্দর একটা প্রস্তাব রেখেছেন যে সবাই কৃষি কাজে নেমে যান, কৃষি জমি অনাবাদি 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে। আমার দেশে আমাদের জমি অকেজো পড়ে আছে, কিন্তু আমরা কৃষিতে ইনভলভ হতে পারছি না, কারণ কোথায় আমি গাইডলাইন পাবো সেই ছক নেই। তো আমি আপনার কাছে একটু পরামর্শ চাই, যে আপনার কাছে একটু দিক নির্দেশনা চাই, যে এই যে এতগুলো মানুষ ট্রাভেল এজেন্সিতে আমরা কাজ করি, ট্যুরিজম ভ্রমণ পেশায় প্রায় 14 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। 14 লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত। এই 14 লক্ষকে আমরা কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করে কৃষিতে নিযুক্ত করতে পারি, যদি আপনার জ্ঞানে জানা থাকে, যদি একটু ছোট করে বলেন। কারণ কৃষি ছাড়া আসলেই কোনো বাস্তবসম্মত উপায় নেই বেঁচে থাকার। আমাকে বাঁচতে হলে আমাকে খেতে হবে, যদি সুস্থ থাকতে চাই। জি, আমি ধন্যবাদ রাজু ভাই। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করবো। আপনি জানেন যে ভিয়েতনাম এবং কম্বোডিয়ার মতো দেশ আমাদের মতো লেভেলে ছিল, বা কখনো কখনো আমাদের দেশ থেকে পিছিয়ে ছিল। আজকাল ভিয়েতনাম এবং কম্বোডিয়া দুটো দেশই কৃষি এবং আপনার ট্যুরিজম, এই দুটোতেই কিন্তু আমাদের ছাড়িয়ে গেছে অনেক দূর। কৃষি এবং ট্যুরিজমে ছাড়িয়ে গেছে। কৃষিতে তিনটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কৃষি ডেভেলপমেন্টের জন্য। আপনি যদি শুধু প্রোডাকশন করেন, শুধু প্রোডাকশন করলেন, লাখ লাখ একর টমেটো তৈরি করলেন, টমেটো বা বানালেন, কিন্তু সেই টমেটো যদি বাজারজাত করতে না পারেন ন্যায্য মূল্যে, তাহলে আপনার কিন্তু ডেভেলপমেন্ট হবে না। ওই কৃষক যদি ক্ষতিগ্রস্ত হয়, টমেটো উৎপাদন করে, ভুট্টা উৎপাদন করে, মরিচ উৎপাদন করে, ভেন্ডি উৎপাদন করে, টমেটো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেই উৎপাদন কিন্তু ব্যাহত হবে। আবার সেই উৎপাদিত পণ্য যদি কাঁচামাল যদি আপনি স্টোর করতে না পারেন, সেই উৎপাদন ব্যাহত হতে পারে। সেই উৎপন্ন পণ্য যদি সঠিক টাইমে, সঠিক সময়ের মধ্যে ভোক্তার কাছে না পৌঁছে, সেই উৎপাদন ব্যাহত হবে। তাহলে একটা হচ্ছে উৎপাদন, আর একটা হচ্ছে সাপ্লাই চেইন। এই প্রোডাক্টটা, কৃষি প্রোডাক্টটা ভোক্তার কাছে গিয়ে পৌঁছানো খুব জরুরি সময় মতো। এই সাপ্লাই চেইনটা ডেভেলপ করতে হবে। আর হচ্ছে টেকনোলজি ব্যবহার। কারণ আগে আমরা 1 একর জমিতে কত কি পরিমাণ ধান পেতাম। দেখেন আমাদের দেশে যখন 7 লক্ষ মানুষ ছিল, তখন আমাদের অনেক জমি ছিল, এখন হচ্ছে ডাবল জমি ছিল, তাও কিন্তু আমাদের খাদ্যের অভাব ছিল। এখন দেখেন আমাদের জমি হয়ে গেছে অর্ধেক, মানুষ হয়ে গেছে দ্বিগুণ, তারপর কিন্তু আমাদের খাদ্যের অভাব, সেরকম অভাব নেই আগের মতো। তাহলে এটা কেন হয়েছে? টেকনোলজি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধির কারণে, ধান প্রযুক্তি। তাহলে প্রযুক্তি, কৃষিতে প্রযুক্তি ব্যবহার এবং সাপ্লাই চেইন, বাজার ব্যবস্থাকে উন্নত করতে হবে। আমাদের বাজার ব্যবস্থা সেই মান্দাতা আমলে 300 বছর আগের পুরনো বাজার ব্যবস্থা পড়ে আছে। এই বাজার ব্যবস্থাকে উন্নত না করলে আপনার কৃষকের উৎপাদিত পণ্য সঠিকভাবে যাবে না। আর হচ্ছে ডেটা, তথ্য, ইনফরমেশন। আপনার এই বছর কি পরিমাণ টমেটো দরকার, আপনার একটা বছরে কি পরিমাণ টমেটো দরকার, কত হেক্টর, কত মেট্রিক টন, কত হাজার মেট্রিক টন টমেটো দরকার, কত হাজার মেট্রিক টন চাল দরকার, কত হাজার মেট্রিক টন ভুট্টা দরকার, কত হাজার মেট্রিক টন মসুর ডাল দরকার। সেই মসুর ডালটা, সেই চাষটা যে কৃষক করবে, সেই কৃষককে অবশ্যই তার ইউনিয়ন পরিষদ অবশ্যই রেজিস্টার করতে হবে যে আমি ভুট্টা উৎপাদন করব, আমি কৃষি টমেটো উৎপাদন করব। যখন এটা স্কেল বোঝা যাবে যে আপনার 50 লক্ষ মেট্রিক টন যদি টমেটো লাগে, সেই 50 লক্ষ মেট্রিক টন টমেটো যদি আপনার 25,000 হেক্টর জমিতে হয়, তাহলে 25,000 হেক্টর জমি রেজিস্টার্ড হওয়ার সাথে সাথে সেটাকে ব্লক করে দিতে হবে, যে আর কোনো কৃষক টমেটো উৎপাদন করতে পারবে না, তাকে অন্য কিছু উৎপাদন করতে হবে। বা প্রত্যেক কৃষক আগামী বছর কি কোনটা উৎপাদন করবে আগে জানাবে, রেজিস্টার করবে। তাহলে সরকারের ধারণা থাকবে যে কোন জিনিস কোন কি পরিমাণ উৎপাদন হচ্ছে। তাহলে একদিকে আপনার টমেটো, মিষ্টি কুমড়া পচে যাচ্ছে, মিষ্টি কুমড়া বিক্রি করতে পারতেছে না, রাস্তা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আর একদিকে কি হচ্ছে, পটলের দাম বেশি, 80 টাকা করে পটল কিনতে হচ্ছে। হয় কারণ আমাদের কোনো ডেটা সিস্টেম নাই, ন্যাশনাল ডেটাবেস নাই, কৃষিতে কোনো ডেটাবেস নাই, কৃষিতে কোনো প্ল্যানিং নাই। আমি জানি না আমার কত হাজার কৃষক টমেটো উৎপাদন করছে, কত হাজার কৃষক গোলাপ উৎপাদন করছে, কত হাজার হেক্টর জমিতে করছে, আমার আসলে কত হাজার মেট্রিক টন টমেটোর চাহিদা, কত হাজার মেট্রিক টন টমেটো কোন সিজনে আসবে, কোন তারিখে আসবে। তাহলে এই ডেটাবেসটা যতক্ষণ পর্যন্ত না হবে, ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না। যখন আপনি বাজার ব্যবস্থাটা সিম্পলাইজ করবেন, তখন আপনি আপনার যে বাড়ির ছাদ আছে, আপনি যদি খুশি হন যে আপনার ছাদে আপনি যদি পরিকল্পিত পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ, এখন ছাদে কিন্তু তাকে সেলফ পদ্ধতিতে কিন্তু টমেটো চাষ করা যায়। আপনি 1 কাঠা জমি টমেটো একটা তাকের মধ্যে চাষ করা যায়।
একটা সেলের মধ্যে 1 টাকা জমি 1 বিঘা জমি টমেটো চাষ করা যায়। আপনি যদি 5 বিঘা জমি টমেটো আপনার ছাদে চাষ করতে পারেন, আপনি যদি শিওর হন যে আপনার এই টমেটোর দাম 20 টাকা কেজি হবে, তাহলে কিন্তু আপনি আপনার ছাদে কিন্তু টমেটো চাষ করবেন। কারণ আপনি জানেন না যে আপনার এই টমেটো চাষ করার পর এটাকে আপনাকে 5 টাকা বিক্রি করতে হবে না 25 টাকা বিক্রি করতে হবে, আপনি শিওর না। কারণ আপনি যখন ক্ষেত থেকে উঠে আসবেন তখন টমেটোর দাম পড়ে যাবে কিনা এটা আপনি জানেন না। তাহলে এই সিস্টেমটা ডেভেলপ না করার কারণে আসলে মানে এটা হচ্ছে না। আমি এই জন্য পার্সোনালি কাউকে আমি দিতে চাই না। এটা পুরো আমাদের সিস্টেম ডেভেলপ করতে হবে, সিস্টেম ডেভেলপ করতে হবে সরকারকে করবে, প্রধানমন্ত্রী নিজে করবেন না। সরকার পুরো সিস্টেম যারা কাজ করে, যারা আমরা মধ্যে আসছে, যারা ডিসিশন মেকার, তারা এই ডিসিশন দেবে, প্রাইভেট সেক্টর থেকে তাদেরকে পরামর্শ দেবে, তারা এই ডিসিশন দেবে। সরকারের বিভিন্ন তারা বিদেশ থেকে গিয়ে দেখে আসছে যে তারা কিভাবে ডেভেলপ করে, এবং তারা এগুলো সিদ্ধান্ত না নিতে আগে না পারলে তো হবে না। আদার ব্যবস্থা যদি উন্নত না করে, আপনার থাইল্যান্ডের একটা জায়গা আছে, সেখানে 4 মাস পরে তোমার গোলাপ ফুল তৈরি হবে। সেই গোলাপ ফুলটা কখন তৈরি হবে, কত হাজার একটা হেক্টর জমিতে গোলাপ ফুল উৎপাদিত হচ্ছে, সেই গোলাপ ফুল কখন পাকবে, কখন ধরবে, কখন পূর্ণাঙ্গ হবে, কখন বাজারে বিক্রি হবে, সব কিছু একটা ক্যালেন্ডার সেট করে, ক্যালেন্ডার সেট করে, এবং সেই সময় অনুযায়ী সারা বিশ্ব থেকে যারা যায়, তারা সেখান থেকে তাদের এজেন্ট আছে, এজেন্টের গোলাপ কিনে সারা বিশ্ব ছড়িয়ে দিচ্ছে। আপনার এই যে আমাদের সেই মান্যতা আমলের ঠিক করে কোরিয়া নামে একটা ব্যবসায়ী আছে, ওরা কি করে আড়তদার, আর এক আছে, ওরা ওখান থেকে গ্রামের কৃষকের কাছে যায়, গ্রামের দোকানগুলোতে যায়, দাম ধরে রাখে, দাম কম দাম দিয়ে কৃষকের কাছ থেকে কিনে আনে, এখানে আনে আড়তে আবার তোলে, আড়তে আবার সেখানে সিন্ডিকেট আছে, তাদের আড়তের দাম সারা বিক্রি করতে পারে না, তো সিন্ডিকেটের মাধ্যমে আড়তের সবজিটা বিক্রি করতে হয়, বিক্রি করার পর সেই সবজিটা বেশি দামে আবার আপনার কাছে কিনে কৃষক পাচ্ছে 5 টাকা, আমি কিনছি 50 টাকা দিয়ে। এই সমস্যাটা তখন সমাধান হবে। তাহলে কি মাঝখানে মধ্যস্বত্ব দিতে হবে না? দিতে হবে না। মাঝখানে যারা আছে তারাও থাকবে, তারা তো বিনিয়োগ করতেছে, তারা তো পরিশ্রম করতেছে, তারা তো একটা ব্যবসা, তাদেরও তো এখানে তো অনেক লোকের কর্মসংস্থান হচ্ছে, তারা বাদ যাবে কেন? অনেকে বলে যে মাঝখানে এই মধ্যস্বত্ব ব্যক্তিকে উঠাই দাও, কৃষক থেকে ভোক্তার কাছে পাঠায় দাও। এটা সম্ভব না, কৃষক থেকে ভোক্তার কাছে পাঠাবে। কৃষক থেকে ভোক্তার কাছে আপনি যাকে দিয়ে পাঠাবেন সেই একটা প্রক্রিয়া হয়ে উঠবে, সেই একটা রাবণ হয়ে উঠবে, সেই একটা গেম খেলার চেষ্টা করবে। আপনি সিস্টেম ডেভেলপ করবেন, তখন এই মাঝখানে কে আছে এটা বড় কথা না। আপনার বাজারটা যখন সচল থাকবে, আপনার কাছে যখন ডেটা থাকবে, ডেটাই হবে এই বিশ্বের শতাব্দীর সবচেয়ে বড়। আপনার যখন ডেটা থাকবে এবং সেটা যখন প্ল্যান হয়ে যাবে, আপনি কাজ করতে হয়ে যাবে। এগুলো আমরা বিভিন্ন ফোরামে বলার চেষ্টা করছি, আমরা শুরু করেছি এগুলো বলা, আশা করি আসবে। আমাদের এখনই ইমিডিয়েটলি ন্যাশনাল ডেটাবেস দরকার, এবং আপনার এগ্রিকালচার ডেটাবেস দরকার, কৃষকের ডেটাবেস দরকার, কৃষকের কত জমিতে এই বছর কত জমিতে মরিচ উৎপাদন হচ্ছে, এবং আমাদের আসলে কতটুকু মরিচ দরকার, সেই প্ল্যান হওয়া উচিত, যাতে আমাদের কোনো খাদ্যের ঘাটতি না থাকে, আবার কোনো খাবার ঘাটতি হয়ে না যায়। কোনোটা কৃষকের লস হবে, আবার কোনোটার দাম বেশি হবে। যখন কোনোটার দাম বেশি হয় তখন কিন্তু কৃষক দাম পায় না, কিন্তু যখন দাম পড়ে যায় তখন কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হয়। তো এই সিস্টেমগুলো ডেভেলপ না করলে এখন কিন্তু আর হবে না, কারণ এখন বাজার ব্যবস্থা অনেক বড় হয়ে গেছে। আগের দিনের মতো সেই সিস্টেম এখন চলতে পারে না। আগের দিন হচ্ছে এলাকা ভিত্তিক উৎপাদন হতো, আপনার এক এলাকা যেত না, উত্তরাঞ্চলের টমেটো দক্ষিণাঞ্চলে যেত না, কারণ দেওয়া সম্ভব ছিল না। 2-3 দিন লাগায় টমেটো গেলে তো পচে যাবে। হ্যাঁ, আপনার আমরা তো আমি খেতে পারতাম না। আমরা কি এই সমুদ্র, এখন যে সমুদ্র মাছগুলো এই মাছগুলো খেতে পারবে? ছিল না। তো এখন এই জন্য আপনাকে ওইভাবে, এবং একদম কৃষক কতগুলো মাছ উৎপাদন করবে, কতগুলো মাছ ধরবে, বাজারে কোন মাছের চাহিদা, এগুলো সব জনসংখ্যার সাথে চাহিদার সাথে সিনক্রোনাইজ করে এটাকে ডেভেলপ করতে হবে। আর না হলে আপনি ওই উৎসাহটা, ওই জায়গাটা মানুষকে হাজারবার বলেও আপনি করতে পারবেন। আমি করবো না তো, আমি আমার ছাদে টমেটো চাষ করবো, বেগুন চাষ করবো না, কি চাষ করবো আমি সেটা বুঝতে পারবো। এখন যদি এটাই হয় যে আমি নিজের জন্য করবো, তাও আমি করবো না। কারণ দেখেন, আমাদের এলাকার কথা বলি, আমি গ্রেটার নোয়াখালীর লোক। আমাদের এলাকায় এখন এত সমস্যা হয়ে গেছে, যদি আমাকে ডে লেবার হয় 800-900 টাকা, 3 ঘন্টা কাজ করে। আমি যদি ডে লেবার দিয়ে চাল উৎপাদন করি, জমিতে চাষ করি, আমার 1 কেজি চালের দাম পড়ে 200 টাকা। আমাদের এলাকায় বিঘাকে বিঘা, একর জমি খালি পড়ে আছে, কেউ কোনো চাষবাস করে না। কারণ যদি চাষ করতে যায় 100 টাকা 200 টাকা ধানের কেজি পড়বে, আর যদি কিনতে যান তো আপনি 50-60 টাকা কেজি পড়বে। তাহলে কিনে ভালো, ওটা 50 টাকা বেশি হলো। তাহলে এই জায়গাগুলো যখন যতক্ষণ পর্যন্ত ডেভেলপ না হয়, আপনি হিসেব করতে পারি না আসলে কত যে কিছু কৃষক, আমি কৃষক বলি না, কৃষক উদ্যোক্তা, যে কৃষক হচ্ছে আপনার বাজারে বিক্রির জন্য টমেটো, বেগুন উৎপাদন করছে, সে কিন্তু কৃষক না, কৃষক উদ্যোক্তা। সে ঝুঁকি নিয়ে 100% ঝুঁকি নিয়ে বাজারের জন্য প্রডিউস করছে। যে একটা কৃষক যদি একটা গরুও পালে, সে কিন্তু 100% ঝুঁকি নিয়ে
এই মাঝে মাঝে দেখা যায় এই যে লকডাউনের সময় রাস্তায় দুধ ফেলে দিচ্ছে, দুধ বিক্রি হচ্ছে না, কারণ ঢাকা থেকে পাইকাররা যেতে পারে না, দুধ বিক্রি হয় না। তাহলে কেন একজন পাইকারের জন্য দুধ বসে থাকবে? গভর্নমেন্টের যে আমাদের রেল লাইন গুলো আছে, রেলওয়ে গুলো আছে, আমার যদি সিরাজগঞ্জের একটা গ্রামে দুধ উৎপাদন হয়, সিরাজগঞ্জের যদি 10টা গ্রামে আমার 50,000 মন দুধ উৎপাদন হয়, সিরাজগঞ্জ থেকে আমি যদি একটা সাপ্লাই চেইন এখানে রেডি করি, একটা ট্রেন যদি দুধ নিয়ে প্রতিদিন একটা সিরাজগঞ্জ থেকে একটা ট্রেন থাকে, সেই একটা ট্রেন যদি দুধ নিয়ে ঢাকা আসে প্রতিদিন যদি ঢাকা আসে, তাহলে আমাদের কি লস আছে? ঢাকা থেকে যদি সেগুলো সারা দেশে চলে যায়, আমরা তো ওই সিস্টেম কিছু করিয়া নিব। তৃতীয় চতুর্থ ব্যক্তিরাই এই সিস্টেম গুলো চালাচ্ছে, করে আমাদের সরকারের কোনো হাত নাই। কালকে যদি যারা ঢাকা শহরে দুধ এনে যারা সাপ্লাই দেয়, কালকে থেকে তারা যদি মনে করে আমরা দুধ আনবো না, সব দুধ সাপ্লাই যদি কালকে স্ট্রাইক করে, আপনি দুধ খেতে পারবেন না। আমি তার কাছে বন্দি, কারণ এই সিস্টেম গভর্নমেন্টের হাতে নাই, গভর্নমেন্টের কোনো সাপোর্ট নেই, স্পেশালি কোনো সাপোর্ট নেই। গভর্নমেন্ট তো রাস্তাঘাট উন্নয়ন করে সাপোর্ট করেছে, স্পেশালি তার জন্য কোনো স্পেশাল কোনো ব্যবস্থা নেই, সে নিজের একটা সিস্টেম ডেভেলপ করে নিয়েছে, সেই সিস্টেম নিয়ে সে কাজ করছে। কালকে যদি সে কাজ না করে আপনি আমি কিভাবে করে যাবো? এই জায়গাগুলো আমাদের কাজ করা দরকার আছে। এই যে বৃষ্টি হলে কোথায় দাঁড়াবে? এই সিরাজগঞ্জে যে লোকের একটা গরু আছে, তারা সবাই কিন্তু বাজারে এনে দুধ বিক্রি করে, বাজারে এনে কিন্তু শাড়ি লুঙ্গি বিক্রি করে, ওখানে কিন্তু একটা চাকরি থাকা দরকার, ওখানে একটা রেজিস্ট্রেশন থাকা দরকার, কারা কারা দুধ বিক্রি করে, কার কত গ্রাম দুধ আছে, প্রতিদিন কতগুলো দুধ আনে, তাহলে আমি জানবো আগামীকাল ওই হাটে কতগুলো দুধ আসবে। হ্যাঁ, সেই অনুসারে সেই হাটে তারা দুধ সাপ্লাই করবে, তাদের তারা সেখানে গিয়ে দুধ সংগ্রহ করবে, তারাই কাজ করবে, কিন্তু একটা সিস্টেমের মধ্যে করবে, একটা ডেটা সিনক্রোনাইজেশনের মধ্যে করবে, ডেটা আদান প্রদানের মাধ্যমে করবে। তাহলে দেখবেন যে এইটা চলে আসছে। নিশ্চিত যে আপনি তখন হবে কি তৃতীয় শ্রেণী, এবং যেটা হয় আপনি আমেরিকা কানাডাতে যেটা হয়েছে, আমি আপনাকে আরেকটা জিনিস শেয়ার করি। আমরা বলি না আমাদের দেশের মাটি সমান, আমাদের দেশের মাটি অনেক উর্বর, এই জিনিসটা কিন্তু এখন সত্য না। আমাদের দেশের মাটির উর্বরতা স্কেল হচ্ছে 1.5, আর কানাডার মাটির উর্বরতা হচ্ছে 5। তাহলে কেন হলো আমাদের দেশে? আমরা কারণ আমরা রাসায়নিক সার এবং ব্যবহার করে আমরা আমাদের মাটি নষ্ট করে দিচ্ছি। ওইসব দেশের রাসায়নিক সার কীটনাশক ব্যবহার করা হয় না, ওইসব দেশের মাটির গুণাগুণ অনেক ভালো, আর আমাদের দেশের আমরা মাটির গুণাগুণ নষ্ট করে দিচ্ছি, ফলে আমাদের জন্য ভবিষ্যতে আর কঠিন আসতেছে। আমরা কেন এগুলো এখনো নিষিদ্ধ করছি না, সেই জিনিসটাও আমাদেরকে এখনো ভাবতে হবে। এখন যেমন ধরেন সেখানে কৃষি ভিত্তিক কোম্পানিগুলো কি করে, কৃষককে সার, বীজ সবকিছু লোন হিসেবে, একটা কোম্পানি, একটা এগ্রিকালচার কোম্পানি কৃষককে সার, বীজ থেকে শুরু করে নাঙ্গল চালানো সব কিছু লোন হিসাবে দেয়। যখন ফসলটা উঠে তখন সে তার রেটটা, কৃষক তার প্রোডাকশনটা, ফসলটা বিক্রি করে তার লোন শোধ করে দেয়। তাহলে কৃষকের জন্য স্পেশাল এই লোনটা 3 মাস মেয়াদি, 4 মাস মেয়াদি, 1 বছর মেয়াদি, ফসল করতে যতদিন সময় লাগে, এই সিস্টেম লোন ডেভেলপ করতে হবে কৃষকের জন্য। কৃষকের জন্য ওই লোনটা ডেভেলপ করতে হবে। এই লোনটা যে ব্যাংক ডেভেলপ করতে হবে তা না, এটা এগ্রিকালচার যারা কোম্পানি করতে পারে, বিনামূল্যে সব দিবে, তারপর কৃষক যখন বিক্রি করবে ওই বাজারে বিক্রি করবে, সেই বাজার থেকে পেমেন্ট কৃষক দেওয়া লাগবে না, তার পেমেন্ট অটোমেটিক তার কাছে চলে যাবে, সিস্টেমের মধ্যে দিয়ে চলে যাবে। সিস্টেমের রেকর্ড রাখবে সেই কৃষক কত টাকা বীজ দিচ্ছে, কত টাকা সার দিচ্ছে, কত টাকা কীটনাশক দিচ্ছে। যখন সে ওই বাজারে মার্কেট প্লেসে গিয়ে প্রোডাক্টটা অনবোর্ড করবে, প্রোডাক্টটা যখন বিক্রি করবে, সেই মার্কেট প্লেসের যে কন্ট্রোল রুম থাকবে, সেটা প্রাইভেট হোক, সেই কন্ট্রোল রুমে আপনার ক্রেতা কিনবে, সেই কন্ট্রোল রুম পেমেন্ট করবে, ওখান থেকেই ওই কোম্পানি পেমেন্টটা চলে যাবে, কৃষকের পেমেন্ট কৃষকের হয়ে যাবে, কোম্পানি হয়ে যাবে। এই সিস্টেমগুলো ডেভেলপ করতে হবে। ভয়ে ভয়ে উদ্যোক্তা তৈরি হবে, ভয়ে ভয়ে উদ্যোক্তা তৈরি হবে। আপনার বউ চিন্তা করবে, সে যদি দেখে যে তাকে তার কোনো পুঁজি বিনিয়োগ করতে হচ্ছে না, সে যদি 2 ঘন্টা করে শ্রম দেয়, বাসার ছাদে সে একটা বাগান করতে পারবে, সেখান থেকে মাসে 10,000 টাকা ইনকাম করতে পারবে। সেই ফলটা সে ছবি তুলে অনলাইনে দিলে বা সিস্টেমের কাছে নামালে ওই কাজটা নিয়ে যাবে, বা যেখানে বাজার আছে সেখানে নিয়ে গেলে সে একটা নির্দিষ্ট বিক্রি করতে পারবে, এবং সেখান থেকে বিক্রি করার পর সে ওই কোম্পানিকে বা সরকারকে যেখান থেকে লোন নিবে, ব্যাংক থেকে লোন নিবে, সেই টাকাটা সে শুরু করে দিতে পারবে। তখন দেখবেন যে এই সিস্টেমগুলো ডেভেলপ হয়ে যাবে। আমেরিকা বিশ্বের দেশগুলোতে কৃষি ডেভেলপ করার পেছনে এই বিনিয়োগ, কৃষিক্ষেত্রে বিনিয়োগ খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। সরকারকে ব্যাংকের মাধ্যমে অথবা বিভিন্ন ব্যাংকগুলো ঋণ দিবে, বিভিন্ন কোম্পানি, সেই কোম্পানিগুলো বিনামূল্যে তারা কি সেক্টরকে ডেভেলপ করতে হবে। এই সেক্টরে এত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়ে আমার ঠিক হবে কিনা আমি জানি না। জি, আমরা অনুষ্ঠানের প্রায় শেষার্ধে চলে এসেছি।
আপনি জেনে খুশি হবেন, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল আপনার কাছে একটি প্রশ্ন রেখেছেন। আমরা সরাসরি সেই প্রশ্নটাই চলে যেতে চাই। আমরা জানি আপনি দুবাইয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া ভ্রমণ করেছেন। তো আমাদের আশরাফুজ্জামান উজ্জ্বল ভাই তিনি বিশ্ব ভ্রমণিক এবং সাইকেল যোগে তিনি ভ্রমণ করেছেন। তিনি জানতে চেয়েছেন এই যে আপনি ভ্রমণ করলেন, আপনার এই পায়ে হাঁটার ভ্রমণের বাংলাদেশে আপনার আদর্শ কি, আপনার ইন্সপিরেশন? ধন্যবাদ উজ্জ্বল ভাই। কালকে উজ্জ্বল ভাইয়ের সাথে আমাদের একটা রাত 9:30 কালকে আমাদের একটা প্রোগ্রাম আছে, তখন দেখা হবে। ধন্যবাদ উজ্জ্বল ভাই। আসলে আমি পায়ে ভ্রমণের উদ্দেশ্য শুনলে বুঝতে পারবে আমার আদর্শকে। আদর্শের সাথে আদর্শের একটা সম্পর্ক থাকে। অনেকে এক একজনের ভ্রমণের উদ্দেশ্য এক এক থাকে। যেমন আমি ভ্রমণ করেছি 46 দিনে এই দিনে থেকে টেকনাফ। সবচেয়ে বেশি দিন লেগেছে আমার। অনেকেই 22 দিন, 17 দিন, 25 দিন, 26 দিন, 34 দিন এরকম করেছেন। আমি এটা একটা সোশ্যাল ইভেন্ট হিসেবে করেছি। আমি সামাজিক কিছু সচেতনতা তৈরি করার জন্য কাজ করেছি। আমার গতকাল বিভিন্ন জেলা বিভিন্ন সামাজিক কাজে অংশ নিয়েছি। তো আমার কাছে আমি ঠিক ওই পায়ে হেঁটে এক জায়গা থেকে এক জায়গায় যাবো, আমাকে লোকেরা ধন্য করবে, সেই উদ্দেশ্যে আমি করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি একটা সোশ্যাল কানেক্টিভিটি নিয়ে একটা কাজ করি, মানুষের জীবনটা দেখার জন্য, কাছ থেকে দেখা মানুষের জীবন যাত্রা, সেটা খুব কাছ থেকে দেখার জন্য আমি বেরোই। এই জন্য আমার কাছে এইটা ইন্সপিরেশন হচ্ছে আসলে ওইভাবে আমি চিন্তা করিনি। মানুষই হচ্ছে আমার ইন্সপিরেশন। বাংলাদেশের মানুষ কিন্তু ফাইটার। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে একটা যুদ্ধ করে বেঁচে থাকতে, সার্ভাইভ করতে কিন্তু খুব প্রস্তুত। বাংলাদেশের মানুষ সার্ভাইভালের দিক থেকে খুব কোয়ালিফাইড। এই বাংলাদেশের মানুষদের জীবনটাকে কাছ থেকে দেখার জন্য আমি এই ভ্রমণটা করছি। আপনি বলতে পারেন এই দেশের মানুষই হচ্ছে আমার অনুপ্রেরণা। শোভন ভাই, আমরা আর দুটো প্রশ্ন নিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তা হলো, আপনি ইক্যাবে বর্তমানে যুক্ত আছেন, ইক্যাবের সাথে, এবং দায়িত্বশীল একটি পদে আছেন। আমি আপনার কাছে জানতে চাই, আমাদের এই বর্তমান লকডাউনের সময়টা আমরা অনেকটা সময় আমরা ঘরে বসে পার করছি, এবং ই ক্যাবের অনেক ট্রেনিং প্রোগ্রাম সক্রিয় আছে। তো এই ধরনের প্রোগ্রামগুলো আমরা কি অনলাইনে করতে পারবো, না এর জন্য আমাদের ই ক্যাবে আসতে হবে? কিভাবে আমরা ই ক্যাবের এই অনলাইন ট্রেনিং প্রোগ্রামের সাথে নিজেদের যুক্ত করতে পারি, বা কিভাবে আমরা জানতে পারবো? রাজু ভাই, উজ্জ্বল ভাইকে লিঙ্কটা দেন, উজ্জ্বল ভাইকে যুক্ত করেন। আচ্ছা আচ্ছা, জি জি, আমি দিচ্ছি, এখনই দিচ্ছি। 15 মিনিট বেশি হলে তো সমস্যা নাই। না না, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। বলেন যে আমি যুক্ত। জি, আমি দিচ্ছি। আচ্ছা, আমি এই ফাঁকে এই প্রশ্নের উত্তরটা দিই আপনার। এখন ট্রেনিং চলছে, সরকারি ট্রেনিং, বাণিজ্য করবো। তো আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে অলরেডি চিঠি দিয়েছি অনলাইনে ট্রেনিংটা করার জন্য, তারা অনুমতি দেয়। এটা আমরা এই পর্যন্ত প্রায় 1475 জন লোককে সরাসরি 11 দিন করে ট্রেনিং দিয়েছি, সকাল সন্ধ্যা 11 দিন করে ট্রেনিং করেছি। কারণ এই ট্রেনিংটা আমাদের করোনার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, বাণিজ্য মন্ত্রণালয় আমাদেরকে এটা করেছে। যদি অ্যাপ্রুভ করা যায়, আমরা এই ট্রেনিংটা আমাদের চালু করতে শিখি। জি জি, সুমন ভাই, আমরা আমাদের ট্রাভেল রাইটার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি মহোদয় আশরাফুজ্জামান উজ্জ্বল ভাইকে আমরা সংযুক্ত করার চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আশরাফুজ্জামান উজ্জ্বল ভাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, একটু আমাদের সাথেই থাকুন। আমরা তার ইমেইলে আমাদের লিঙ্কটা পাঠিয়ে দিয়েছি। যদি আশরাফুজ্জামান উজ্জ্বল ভাই আমাদের লিঙ্কে দয়া করে একটু ঢুকেন, তাহলে আমরা তাকে স্বাগত জানাতে পারি। আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। জি জি, আমি বলে দিচ্ছি। লিঙ্কটা দেওয়া আছে আমার সাথে।
ভাই ইমেইলে দেওয়া হয়েছে, ইমেইলে। ফেসবুকে দেন, ফেসবুকে আমি দিচ্ছি। ফেসবুকে দেন। শোভন ভাই আমি দিচ্ছি, আমি উজ্জ্বল ভাইকে কল দিয়েছি, আমরা খুব তাড়াতাড়ি তাকে যুক্ত করার চেষ্টা করছি। আহ, জি, আমরা কথা চালাতে থাকি। আমাদের সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন আশরাফুজ্জামান উজ্জ্বল। তিনি বিশ্ব ভ্রমণিক এবং তিনি বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি। আমরা আমাদের অনুষ্ঠানে উজ্জ্বল ভাইকে স্বাগত জানাবো। ফেসবুক মেসেঞ্জার দিয়েছেন? জি জি আমি দিয়েছি, উনি ঢুকছে, উনি ঢুকছে। তো আমরা কথাটা কন্টিনিউ করতে থাকি যে আমাদের ইক্যাবে মাধ্যমে আমরা নিজেদেরকে আরো কিভাবে সক্রিয় করতে পারি, বা ই কমার্সে আমাদের সম্ভাবনাই বা কতটুকু, যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। এর মধ্যে আমাদের আশরাফুজ্জামান উজ্জ্বল ভাই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ রাজু ভাই। ইকেবের 16টা স্ট্যান্ডিং কমিটি আছে, আপনি যদি ইকেবের মেম্বার হয়ে যান প্রথমত, দ্বিতীয়ত যে কোনো একটা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে আপনি ইকেবের সাথে যুক্ত হতে পারেন। আর হচ্ছে আসলে আমাদের যেমন ধরুন এখন অনলাইন কোনো ব্যাংকিং নাই, একসময় তো ব্যাংকিং ছিল, আবার অনলাইন ব্যাংকিং ছিল। একসময় সবাই পুরো সব ব্যবসা বাণিজ্যই অলরেডি 20% অলরেডি লেনদেন এখন ই কমার্সে হচ্ছে, অন্য দেশে আর বেশি হচ্ছে। কোনো কোনো সেক্টর ই কমার্সে হচ্ছে। তো ভবিষ্যতের সম্ভাবনা অবশ্যই আছে, কিন্তু আমাদের আমাদের আমরা আছে আমাদের দেশে আমরা কোনো সম্ভাবনা থাকলে ব্যাক প্র্যাকটিসের মধ্যে নষ্ট না করি, ব্যাক প্র্যাকটিসের মধ্যে নষ্ট না করি, আর করলেও ই কমার্স আসলে বিকল্প নাই। আসলে আমরা আসলে আমাদের নিজেদের স্বার্থে আপনি বলেন, আপনি যদি বাজার করতে যান 2 ঘন্টা সময় নষ্ট করেন বাজারে গিয়ে, সেই 2 ঘন্টা সময় আপনি আপনার প্রোডাক্টিভিটি নষ্ট হবে, বা বাজার করতে কোনো প্রোডাক্টিভ কাজ না। তো সেই জন্য দেখেন এই জিনিসগুলো অনলাইনে হয়ে যাবে, এবং অনলাইনের সম্ভাবনা শুধু আমাদের দেশে না, সারা ওয়ার্ল্ড ওয়াইড সবসময় বাড়তে থাকবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ হচ্ছে এখন আপনি চাইলে কিভাবে আমাদের ই-কমার্সের সাথে যুক্ত হতে পারেন। আপনি প্রথমে যদি আপনি ই-কমার্স ব্যবসায়ী হন, তাহলে আপনি ই-কমার্সের সাথে ই-কমার্স মেম্বার হতে পারেন। ই-কমার্স মেম্বার হলে যেকোনো একটা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে ই-কমার্স অ্যাক্টিভ হতে পারেন। এটা হচ্ছে খুব সহজ সহজ প্রক্রিয়া। এছাড়াও ধরেন ই-কমার্সের বিভিন্ন রকমের প্রোগ্রাম আছে। আমি যেকোনো চাইলে এগুলোতে যুক্ত হতে পারে। আর ই-কমার্সের ফেসবুকের কারণে আমাদের সেই ই-কমার্সটা অনেকটাই সহজ হয়ে গেছে বলা যায়। ই-কমার্স যেটাকে আমরা করি, ই-কমার্স যদিও ই-কমার্স নিয়ে যথেষ্ট কথা আছে। ই-কমার্সে ফেসবুকে অনেকেই ইচ্ছা করলেই যেহেতু একটা পেজ খোলা যায়, যেকোনো ধরনের পণ্য বিক্রি করা যায়। তবে অনেক সুযোগ থাকে, এখানে কিছু সমস্যা তৈরি হচ্ছে। প্রফেশনাল ই-কমার্সের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা দিন দিন ডেভেলপ হচ্ছে। আর যদি বলেন যে সমস্যার কথা, আসলে সব জায়গায় আছে। আপনার বাজার থেকে এক কেজি মাছ কিনলেও আপনি করতে পারেন, কথা মাছ দিতে পারে আপনার কাছে। মানুষ তো প্রেম করে বিয়ে করে থাকে, এটা ভিন্ন কথা। কিন্তু ওভারঅল আমি বলবো যে এটা সেক্টর হিসেবে ডেভেলপ করছে, এবং মানুষের কাছে পৌঁছাচ্ছে, এবং দিন দিন জনপ্রিয় হচ্ছে। আপনি জানেন যে এই ক্যাবের গ্রোথ হচ্ছে, ই কমার্সের গ্রোথ হচ্ছে 25%, ইয়ারলি গ্রোথ হচ্ছে 25%। এবং আমরা ধারণা করছি যে আগামী বছরগুলোতে, এই বছরে যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, তাহলে এই গ্রোথটা 100% হবে, এবং পরবর্তী বছরগুলোতে এই গ্রোথটা 50% হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজু ভাই, আপনি কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গেছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি না। সো আমি কথা বলে যাই। যেহেতু লাইভটা এখনো দেখাচ্ছে, আপনাদের ফেসবুকে আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আহ, তাহলে এত জবাব দেওয়া সহজ হয়। আমরা
সুমন ভাই, আমরা আছি। তো আমরা আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি যে আমাদের পরবর্তী করোনা পরবর্তী যে সময়টা বা যেই সামনে ঈদ পরবর্তী যেই সময়টা আমরা বুঝতে পারছি যে আমাদের লকডাউনটা সম্ভবত উঠে যাবে। তো এই করোনা পরবর্তী সময়টা আমরা কিভাবে নিজেদেরকে সচেতন স্বাস্থ্যবিধি মেনে কাজে সম্পৃক্ত হতে পারি? ধন্যবাদ রাজু ভাই। আমরা আসলে এই সময়ে অনেকেই যেহেতু করছে, আমি আপনাকে বলি যে যারা এখন জরুরি পণ্য দিচ্ছে তাদের ব্যবসা প্রায় 300% বেড়ে গেছে। তাদের ডেলি 2.5 ডেলিভারি হতো, তাদের এখন ডেলিভারি হচ্ছে যেমন 7,500, 300% বেড়ে গেছে। তো মানুষ ঘর থেকে বের হতে পারছে না বা ঘর থেকে বের হতে চাচ্ছে না, তারা ঘরে বসে তাদের জন্য খুবই একটা ভালো। আপনি যদি সেফটি সিকিউরিটি মেনে যদি তাদের মানুষের ঘরে মানুষের এখন যে প্রোডাক্টটা খুবই দরকার, সেই প্রোডাক্টটা যদি মানুষ ঘরে পৌঁছে দিতে পারেন, এটা একটা এই সময়ের জন্য একটা উদ্যোগ। আমাদের মাঝে চলে আসছে ওগুলো। আমি আপনার কষ্ট আমরা দেখে আমি আপনাকে আমাদের বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল ভাইকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। উজ্জ্বল ভাই, আপনাকে স্বাগত আমাদের মাঝে। আসলে আমরা এত রাত্রে কল্পনাও করিনি যে আপনার মতন এরকম স্বনামধন্য একজন ব্যক্তিত্বকে আমাদের স্টুডিওতে পাবো, ভার্চুয়াল স্টুডিওতে পাবো। আপনি আমাদের ইন্সপিরেশন। আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে সবসময় যুক্ত থাকার চেষ্টা করি। আপনাকে আমার স্টুডিও পিয়ানো ক্যাফে ভার্চুয়াল সংযোগে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আজকের অতিথি হিসাবে আছেন জাহাঙ্গীর আলম শোভন ভাই। তো আমরা তার সাথেই কথা বলতেছিলাম যে ঈদ পরবর্তী সময়ে আমাদের জীবনযাত্রা অনেকটা সহজ হয়ে যাবে, সরকার আমাদের জীবনযাত্রাকে অনেকটা সহজ করে দিবে। তো সেই সময়টা আমরা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কার্যক্রমে শুরু করতে পারি সেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। তো আমরা শোভন ভাইয়ের কথা শেষ করে আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে আসবো। ধন্যবাদ রাজু। আসলে ঈদের পর কি হবে আমরা এখনো জানি না। পরিস্থিতি কিন্তু খারাপের দিকে যাচ্ছে। আসলে আদৌ ঈদের পর সহজ হবে কিনা, তবে একসময় তো হবে নিশ্চয়ই। অনেক বড় বড় মহামারী আসছিল, সেগুলা একসময় এটাও যাবে একসময়, আমরা এটাই আশা করি। মানুষটার বুদ্ধিমত্তা দিয়ে, মানুষটার কৌশল দিয়ে এই সমস্ত দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে একসময় টিকে যাবে। হাজার বছরের ইতিহাস তাই বলে। তো একসময় স্বাভাবিক হয়ে যাবে। স্বাভাবিক হয়ে গেলে যেটা হবে অবশ্যই একটা ক্রাইসিস কিন্তু দেখা দিবে। আমরা যদিও মনে করি, আমরা ভাবছি যে যেহেতু অনেক মানুষ অনলাইনে কেনাকাটা করছে বন্দী হয়ে, কেনাকাটা করার কারণে মানুষের অনলাইনে কেনাকাটা তৈরি হবে, তৈরি হবে, প্র্যাকটিস তৈরি হবে। তো ই কমার্সের এখন যে গ্রোথ, যে কাস্টমার ডাবল এমন একটা জিনিস মানুষকে খেয়ে বেঁচে থাকতে হবেই, এটা সবসময় চলবে। যত দোকানে আপনার এলাকায় চাল দোকানে চাল দোকানে চাল খায়। আর নির্ভর করবে এই পরিস্থিতিটা কতদিন থাকবে। যতদিন পরিস্থিতি স্বাভাবিক হবে, মানুষের হাতে তখন টাকা পয়সা থাকবে। যদি মানুষের হাতে বাড়তি টাকা থাকে, কম টাকা থাকে, আর কম টাকা থাকলে সে ওষুধ কিনবে। তার কাছে যদি আরেকটু টাকা থাকে, সে ইলেকট্রনিক্স সামগ্রী, মোবাইল, গ্যাজেট এগুলো কিনবে। তার কাছে টাকা থাকে, সে পোশাক এগুলো কিনবে। তার কাছে যদি আরেকটু টাকা থাকে, সে কোথাও ঘুরতে যাবে। তো আসলে কতদিন পর এটা এই কতদিনের মানুষের আর্থিক ক্ষমতাটা কোথায় নিয়ে যাবে, সেই সময়ে মানুষের আসলে ডিমান্ডটা কি হবে, এটার উপর নির্ভর করবে ওই সময় কোন ব্যবসাটা কিরকম চলবে। তবে আমরা বলতে পারি যে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে আসবে, ই কমার্স সেক্টরে আবার ফিরে আসবে, এবং কি ট্যুরিজম সেক্টরে স্বাভাবিক হলে এখন এই পরিস্থিতিটাতে কিন্তু সবার আগে ট্যুরিজম সেক্টর ক্ষতিগ্রস্ত। পরিস্থিতি স্বাভাবিক হলেও কিন্তু সবার আগে কিন্তু সবার আগে লাভবান হবে ট্যুরিজম সেক্টর। যদি 1% লোক, 10% লোক, 5% লোকেরও ঘোরার সামর্থ্য থাকে, সেই লোকগুলো শীতে বের হয়, পরিস্থিতি স্বাভাবিক হলে, তাহলে ট্যুরিজম সেক্টর দেখবেন যে সবকিছু যে দাম বেড়ে যাবে, হোটেলের দাম বাড়বে, বিমানের রেট বাড়বে, সবকিছু দাম একটা হচ্ছে সেল বাড়বে, একটা হচ্ছে দামও বাড়বে। এই দুইভাবে আসলে দেখবো যে এই সেক্টর তাদের ক্ষতিটা পুষিয়ে নিতে পারবে। এবং ই কমার্স সেক্টর বৃদ্ধির মাধ্যমে কিছুটা ক্ষতি পুষায় আসবে। সেটা কোন রেঞ্জে হবে, সেটা নির্ভর করছে কতদিন পরিস্থিতিটা থাকে, সেই কতদিন পর মানুষের আর্থিক অবস্থা কেমন থাকে।
সেটার উপরে কিছু জি, আমরা এখন আমাদের পক্ষ পাই। আমরা উজ্জ্বল ভাইয়ের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। আশা সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছেন এবং দুজন বাঙালির মধ্যে আপনি সেই সৌভাগ্যবান একজন যার সাথে আমার ব্যক্তিগতভাবে একটা সম্পর্ক আছে এবং যাকে আমি আমার জীবনে অনেকটা মানি। তো আমি অল্প করে আপনার কাছে জানতে চাই, ছোট করে, যে করোনা পরবর্তী আপনি কি মনে করেন যে আমাদের পর্যটন ডোমেস্টিক হোক বা ইনবাউন্ড অথবা আউটবাউন্ড খুব সহসাই শুরু হবে? ধন্যবাদ। আমি শোভনের প্রোগ্রামটাও শুরুতে দেখছিলাম, কিন্তু অন্য আরো কিছু বন্ধু বান্ধবের প্রোগ্রাম থাকায় অন্য জায়গায় যেতে হয়েছিল। তো তুমি প্রশ্নটা করেছো করোনা পরবর্তী, এটা আসলে করোনা পরবর্তীটা কতদিন পরে হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। সেটা কি 2 মাস পর হবে নাকি আরো বেশি সময় লাগবে? আর কিছু কিছু জিনিস রয়েছে যেটা আসলে এই করোনা সামগ্রিক পর্যটন উপর যে আসলে ব্যক্তিগতভাবে বা বিধিনিষ জি, শোভন ভাই, আমরা উজ্জ্বল ভাই, আমরা আরেকটা বিষয় আপনাকে কাছে জানতে চাই। তা হলো যে আমাদের লকডাউন এখন শিথিল পর্যায়ে। তো এই প্রশ্নটা আমি শোভন ভাইয়ের কাছেও করেছি, আমরা আপনার কাছেও জানতে চাচ্ছি। তা হলো যে সম্ভব, আচ্ছা, শোভন ভাই, উজ্জ্বল ভাই, আমরা আশা করব আপনি আবার সংযুক্ত হবেন। আমরা আমাদের কথা চালিয়ে যাচ্ছি। তো শোভন ভাই, আমি উজ্জ্বল ভাই না আসা পর্যন্ত আপনার কাছে আরেকটা বিষয়ে একটু জানতে চাইবো। স্বপ্নবাজের বিষয়ে যদি আপনি ছোট করে একটু বলেন। এটা একটা ব্লগ সাইট, আমি একসময় লিখতাম। জি, এটা ব্লগ সাইট, আমি একসময় লিখতাম। ওখানে আমার 400-500 আর্টিকেল আছে। আমি যদি কমার্শিয়াল কন্টেন্ট লিখি, ওখানে আমি টাকা বিনিময়ে লিখতাম। আচ্ছা, লেখা আর্টিকেল আছে যেখানে আমি পেইড কন্টেন্ট রাইটার হিসেবে লিখতাম। অন্যতম একটা পেশা কমার্শিয়াল কন্টেন্ট রাইটার। তো আমি ওখানে আসলে সহজ বাংলায় আমি টাকা বিনিময়ে লিখতাম। আচ্ছা আচ্ছা, যাক, তো আমরা আরেকটা বিষয় আপনার কাছে একটু ছোট করে শুনবো। আপনি আয়ারল্যান্ডের একটি সংগঠনের তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড, এটার ক্রিয়েটিভ কনসালটেন্ট। দেশের গণ্ডি ছাড়িয়ে আপনি বহির্বিশ্ব সমান জনপ্রিয়। তা আমি ছোট করে একটু শুনতে চাই যে এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি, এবং জি আমাদের সাথে আবার যুক্ত। ধন্যবাদ রাজু ভাই। এটা আয়ারল্যান্ডের একটা রেজিস্টার্ড উজ্জ্বল ভাই আসছেন আবার। আমি কথাটা সংক্ষেপে বলে শেষ করি। এটা তাসনুভা শামীম ফাউন্ডেশন আয়ারল্যান্ড, এটা আয়ারল্যান্ডের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন। এরা গত বছর আয়ারল্যান্ডের গভর্নমেন্ট থেকে একটা পুরস্কার পাইছে। ওরা আসলে মূলত স্ট্রিট লোকদেরকে খাওয়ায়, মানে রাস্তায় যারা শুয়ে থাকে আয়ারল্যান্ডে, যারা স্ট্রিট পিপল ওদেরকে খাওয়ায়, ফুডলেস হোমলেস পিপলদেরকে খাওয়ায়। এটা বাংলাদেশি একজন উদ্যোক্তা আমার পরিচিত, উনি এটা উদ্যোগ নিয়েছে। আর আয়ারল্যান্ডের লোগো থেকে শুরু করে ওদের ব্যানার ডিজাইন লোগো থেকে শুরু করে এগুলো আমার ফার্ম থেকে করা হয়। আমি এগুলো করেছি এবং ওনাদেরকে বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো আমি ডিজাইন করে দিয়েছি। এটা গত বছর ওরা ওদের আয়ারল্যান্ডের হোম মিনিস্ট্রি এবং আয়ারল্যান্ডের হোম মিনিস্ট্রি ওরা একটা বিশেষ আমন্ত্রণ পেয়েছে। হোম মিনিস্টার ওনার সাথে যেদের শামীম আহমেদ ভাই, হবিগঞ্জে বাড়ি ওনার,
উনি আয়ারল্যান্ডের নাগরিক, উনি এবং ওনার ওয়াইফ আয়ারল্যান্ডের নাগরিক। ওনারা দাওয়াত পেয়েছে গত বছর। আপনি চাইলে আমি ওনাকে আপনার সাথে একটা লাইভে আমি কানেক্ট করে দিতে পারবো। ওনার দুটো বাচ্চা আছে, একটা মেয়ে, ভালো দুটো মেয়ে হয়েছিল, জন্মগ্রহণ করছিল। মেয়েটা প্রতিবন্ধী হওয়ার পর থেকে উনি ওই প্রতিবন্ধীদের জন্য উনি কাজ করেন। ওনার হবিগঞ্জে একটা দোতলা একটা বিল্ডিং আছে, নিজের পয়সা উনি করেছেন সরকারি জমিতে। হবিগঞ্জ প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র, ওটা উনি চালান। ওখানে প্রায় 140টার মতো প্রতিবন্ধী বাচ্চা আছে। ওদেরকে লেখাপড়া, থাকা, খাওয়া খরচ, সব ধরনের খরচ দেন আয়ারল্যান্ড থেকে। উনি এবং ওনার ওয়াইফ দুজনে মিলে এই কাজটা করেন আর কি। শামীম আহমেদ, রাষ্ট্রীয় শামীম ফাউন্ডেশন, উনি হবিগঞ্জে এটা খুব ভালো কাজ করছেন। হবিগঞ্জে এখন ওনার হলো হবিগঞ্জে একজন বাংলাদেশি মানুষ আপনি একটা উন্নত দেশের মানে হোমলেস লোকদেরকে খাওয়াচ্ছে। ওনার প্রোগ্রামে গতবার ওনার একটা প্রোগ্রামে ওখানকার পার্লামেন্ট মেম্বার এবং আইনমন্ত্রী উপস্থিত ছিলেন। থাকে ওরা হোমলেস লোকদেরকে ফুড দিচ্ছে। খুবই আপনি ওনার পেজে গেলে দেখবেন। আপনি চাইলে আমি ওনাকে আপনার এই প্রোগ্রামে একদিন আমন্ত্রণ জানালে উনি আসবেন আয়ারল্যান্ড থেকে। আচ্ছা, জি, আমরা আপনার মাধ্যমে আমরা তাসনুবা শামীম ফাউন্ডেশনের শামীম সাহেবকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে, এবং উনি যদি সদয় সম্মতি দেয় ওনার সময় অনুযায়ী আমরা ওনাকে নিয়ে এককভাবে একটি উজ্জ্বল ভাই, আপনাকে রাজু ভাই একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা আমি বলে দিচ্ছি যে আপনি কন্টিনিউ করেন আর কি। যেটা আপনাকে প্রশ্নটা বলছে যে এরপর সময়ে করোনা পরবর্তী সময়ে আসলে যখনই পরিস্থিতি স্বাভাবিক হয় ট্যুরিজম সেক্টরে আসলে কতটুকু কামব্যাক করবে, কি আশা প্রত্যাশা করা যায়, আসলে আদৌ কামব্যাক করবে কিনা, করলে সেটা কতটুকু করবে, এবং সেই কামব্যাকে যে ক্ষতি হচ্ছে সেটা পুষিয়ে নিতে পারবে কিনা, এটা একটু যদি বলেন। এবং আসলে যে কর্মীরা চাকরি হারাচ্ছে এরা কি আবার চাকরি পাবে কিনা, আমার তো এটা খুব একটা টেনশনের বিষয় ট্যুরিজম সেক্টরে। আমি রাজু ভাই হয়ে আপনাকে প্রশ্নটা করলাম, রাজু ভাই হয়ে প্রশ্নটা আপনাকে করলাম। রাজু ভাই একটু কানেক্টিভিটিতে সমস্যা ছিল। আমার প্রশ্নটা হচ্ছে ট্যুরিজম সেক্টর যখন পরিস্থিতি স্বাভাবিক হবে, ট্যুরিজম সেক্টর কি আগের জায়গায় ফিরে আসবে কিনা বা স্বাভাবিক হবে কিনা, হলে যদি স্বাভাবিক হয় যে ক্ষতিটা হচ্ছে এই ক্ষতিটা পুষিয়ে আসবে কিনা, যারা চাকরি হারাচ্ছে আসলে এরা কি চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা আছে? খুবই কঠিন প্রশ্ন, কারণ এই বিষয়টা আসলে ব্যক্তিগতভাবে মানুষের অনেকটা নিয়ন্ত্রণে নেই। এটা আসলে একটা প্রতিটা দেশ তার রাষ্ট্র কিভাবে ট্যুরিজমকে প্রায়োরিটি দিয়ে যেভাবে দেখতে চায় সেই ইনিশিয়েটিভ নেওয়ার মাধ্যমেই আসলে রূপটা পাবে আসলে কোন দেশ কিভাবে ট্যুরিজম সেক্টরে আগাচ্ছে। এটা বলার কারণ হচ্ছে ইতিমধ্যে কিছু দেশ যেমন তারা ডিসিশন নিয়েছে এই বছর তারা ট্যুরিস্ট ভিসা ইস্যু করবে না, অর্থাৎ তাদের জন্য ট্যুরিজম প্রায়োরিটি লিস্টে নেই। মানে তারা চাচ্ছে না যে কোনো ট্যুরিজমের মাধ্যমে যদি এই রোগটাকে আরো বেশি যদি বিস্তার লাভ করে সেই রিস্কে তারা যাবে না। আবার এমনও দেখা যাচ্ছে কিছু দেশ ক্ষতিগ্রস্ত হওয়াতে তারা ট্যুরিজমটাকে অনেক বেশি সহজ করে দিচ্ছে, ভিসার ক্ষেত্র থেকে শুরু করে, এবং সেই দেশে যাতে মানুষ থাকতে পারে, যে দেশ কখনো ওয়ার্ক পারমিট ভিসাও দিত না সেই দেশগুলি এখন বাধ্য হয়ে চিন্তা করছে। যেমন আমি এখন 3টা দেশের নাম বলতে পারি, নরওয়ে, ফিনল্যান্ড এবং ইতালি। তারা এগ্রিকালচার ট্যুরিজমে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে এবং সেই দেশে যাতে এগ্রি বেস ট্যুরিজম এর জন্য দক্ষ ওয়ার্কার প্রয়োজনে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিতে পারে, সেই জন্য এখনই তারা বিশেষ করে ফিনল্যান্ড এবং নরওয়েতে 6 মাস ব্যাপী, মানে যেহেতু ওখানে প্রচুর ঠান্ডা থাকে, 6 মাস ব্যাপী তারা লোক নেবে আর কি এগ্রি ট্যুরিজমে। তো সেটাই এখন আসলে এটা ডিপেন্ড করে, কারণ ট্যুরিজমটা আসলে এত বড় সেক্টর, এই সেক্টরের সাথে অনেক মানে সেক্টর জড়িত, অলমোস্ট 29 সেক্টর সোফার আমি স্মরণ করতে পারছি। তো এই এত বড় সেক্টরকে আসলে কোনো একক বা ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের পক্ষে পুরো দেশের ট্যুরিজম সেক্টরকে রিপ্রেজেন্ট করা সম্ভব না। এটা আসলে টোটালি ইন্টার মিনিস্ট্রিয়াল এবং একটা গভর্নমেন্টের ডিসিশন। তো প্রতিটা সেক্টরই, যেমন সিভিল এভিয়েশন সেক্টর, তারপর হোটেল ইন্ডাস্ট্রি যারা রয়েছে, ট্যুর অপারেটর যারা রয়েছে, প্রত্যেকে কিন্তু চেষ্টা করছে এই জিনিসগুলি কি করে আধুনিকভাবে এই সংকট মোকাবেলা করে ট্যুরিজম সেক্টরটাকে এগিয়ে নেওয়া যায়। তো
এটা আসলে বললাম যে এটা আসলে রাষ্ট্রের উপর অনেকখানি নির্ভর করবে। জি, উজ্জ্বল ভাই, আপনি খুব সুন্দর করে আমাদেরকে বললেন। আপনি জানেন, আপনি যেহেতু নিজেও গবেষণায় করছেন, প্রতিদিনই কোনো না কোনো রাষ্ট্র নিয়ে আপনি অনুসন্ধান চালাচ্ছেন, কোথায় যাওয়া যায়, ডেস্টিনেশন বের করার চেষ্টা করছেন। তো আমি বাংলাদেশের ছোট একটা তথ্য দিতে চাই। প্রায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 14 লক্ষ ট্যুরিজম কর্মী, পর্যটন কর্মী, যারা ব্যবসা করে খাই বা চাকরি করে খাই, সরাসরি যুক্ত 14 লক্ষ। তো আমরা প্রায় আমাদের ব্যবসা বন্ধ এবং কর্মহীন হতে যাচ্ছি। তো এই অবস্থায় আপনি আমাদের জন্য কি পরামর্শ দিতে চান, যে আগামী 6 মাস হয়তো আমরা কোনো কাজ করতে নাও পারি, কর্মচ্যুত হতে পারি, চাকরিচ্যুত হতে পারি, তো আমরা আমাদের এই সময়টাতে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, কাজের মাধ্যমে কি কাজ করতে পারি? আপনার যদি একটা ছোট মতামত দিতেন। আবারও কঠিন প্রশ্ন। তো যেটা হচ্ছে যে পরিস্থিতি যেহেতু মনে করেন আমাদের নিয়ন্ত্রণে নেই, তো সেহেতু মানুষ যেহেতু সৃষ্টিশীল মানুষ, তার প্রয়োজনে মানুষ কিন্তু অনেক কিছুই নিত্য নতুন ভাবে আবিষ্কার করে নেয় এবং তার উপায় সে বের করে নেয়। রাস্তায় নামলে যেরকম রাস্তা বের হয়ে যায় পথ চলার জন্য, ঠিক তেমনি মানুষের যখন জীবিকা অর্জনের জন্য তার চেষ্টা উদ্দেশ্য থাকে, তখন সে কোনো না কোনো ভাবে সে একটা তার যে দক্ষতা রয়েছে সেই দক্ষতার মাধ্যমে সে পেশায় রাস্তা সে বের করে নেবে। তবে আমার কাছে যেটা মনে হয়, প্রতিটা মানুষের এখন বিকল্প, সে যদি চাকরি করে থাকে বা ব্যবসা করে, সে বিকল্প বা অল্টারনেটিভ ইনকাম সোর্সের রাস্তাটা বের করা উচিত। এবং এই বের করার মাধ্যমটা এটা ইন্ডিভিজুয়াল লোকের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ কোনো লোক যদি ক্রিয়েটিভ হয়, সে যদি আইটি সেক্টরে ভালো করতে পারে, প্রত্যেক মানুষের বিভিন্ন সেক্টরে তার ইন্টারেস্ট রয়েছে। কেউ যদি মনে করে যে তার জায়গা জমি রয়েছে, সে এগ্রিকালচার বা এগ্রি ট্যুরিজম করবে বা এগ্রি বিজনেস করবে, সেটার দিকেও সে নজর দিতে পারে। এটা আসলে ম্যান টু ম্যান ভেরি করবে। অনেকে হয়তো ভালো রান্না বান্না করতে জানে, বা সেই রান্না বান্নার মাধ্যমে সে হয়তো ফুড পান্ডার মতো থেকে শুরু করে, অথবা নিজের হয়তো ছোট একটা আমি দেখেছিলাম কানাডাতে যে অনেকে প্রবাসী বাংলাদেশিরা ওখানে যেমন গ্রোসারির দোকান দিয়েছে, কিন্তু সেই দোকানে খাবার সাপ্লাই দিত আমাদের প্রবাসী মা বোন বা খালারা যারা বাইরে থাকতেন, তারা ঘর থেকে বানিয়ে নিয়ে ওই দোকানগুলিতে সাপ্লাই দিতেন। হয়তো এরকম অনেক কিছু এখন বিশ্ব নতুন ভাবে দেখবে বা নতুন ভাবে হবে, যে জিনিসটা আসলে আমরা কখনোই দেখি নাই বা কখনোই শুনি নাই। এখন কিন্তু অনেকে আবার চেষ্টা করছে যার যে ট্যালেন্ট রয়েছে অন্য অন্য সেক্টরে, বা সেই ট্যালেন্ট গুলিকে একটু ঝালাই করতে বা সেই ট্যালেন্টের মাধ্যমে একটা জীবিকা অর্জনের ব্যবস্থা করতে। কারণ যেটাতে দক্ষ আসলে তাকে সেই বিষয়টাতেই যেতে হবে। আমি যদি যেটাতে দক্ষ নই সেটাতে যদি মুনাফা থাকার অনেক রাস্তাও থাকে, কিন্তু আমি দক্ষতা অর্জন করতে যদি না পারি, তাহলে সেই রাস্তায় নেমে আমি কিন্তু সফলতা অর্জন করতে পারবো না। তাই তাকে সেই বিষয়ে নামতে হবে যে বিষয়টা সে জানে বুঝে বা যেটা সে নিয়ন্ত্রণ করতে পারে। ধন্যবাদ। জি, উজ্জ্বল ভাই, আরেকটা প্রশ্ন আপনার কাছে। আমি এই প্রশ্নটা আমাদের শোভন ভাইকে রেখেছি, এই প্রশ্নটা আপনার কাছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই লকডাউন বা করোনা পরবর্তী সময়ের জন্য একটা মেসেজ সবাইকে খুব সুন্দরভাবে দিয়েছেন, সেটা হচ্ছে যে 1 ইঞ্চি ভূমিও যাতে অনাবাদি না থাকে, কৃষিতে সবাইকে উৎসাহিত হতে বলেছেন। আমরা দেখেছি, আমরা যারা পর্যটন কর্মী বা পর্যটন ব্যবসায় যুক্ত, আমরা আসলে এই বিষয়টায় আমাদের ফোকাস না দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করছি, যেখানে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বলছেন যে তোমরা কৃষিতে নজর দাও, কৃষির 1 ইঞ্চিও জায়গা আপনার ফাঁকা রাখা যাবে না।
তো এই ব্যাপারে যদি আপনি একটু মতামত দিতেন যে আসলে কি আমরা কৃষিতে উৎসাহিত হতে পারি, কৃষিতে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারি, কৃষিকে কি একটা পর্যটনের পর্যায়ে আমরা শেপ দিতে পারি, রূপ দিতে পারি? শোভন ভাই যেটা বলেছেন যে উনি একটা উদাহরণ দিয়েছেন, কম্বোডিয়া এবং ভিয়েতনাম আমাদের পিছে ছিল, তারা কৃষি এবং পর্যটন দিয়েই সামনে আজকে এত উন্নত হয়েছে এবং একটা ডাটাবেজের উপর তিনি গুরুত্ব আরোপ করেছেন। তো আপনি কি মনে করেন, আপনার ভিউটা কি, আপনার মতামতটা কি এই বিষয়ে? মতামত দেওয়ার আগে আমি একটা জিনিস শেয়ার করি। যেমন সাউথ কোরিয়া কিন্তু 60% অঞ্চল কিন্তু পাহাড়ি অঞ্চল, তারপরও সেই দেশ কিন্তু তারা খাদ্যে মানে সফল। জাপানের কথা যদি ধরি, জাপানেও কিন্তু তাদের কিন্তু সেইভাবে কৃষিতে তাদের কিন্তু ওই ধরনের মানে কম্পেয়ার টু যদি টেকনোলজি বেস বা টয়োটা বা ওইসব ইন্ডাস্ট্রি যেরকম হয়েছে, কৃষিখাতে কিন্তু তারা সেই রকম অগ্রগামী নয়। কিন্তু তারপরেও জাপানে এক ধরনের চাউল রয়েছে যেটাকে তারা স্টিকি রাইস বলে, সেই রাইসটা শুধু জাপানেই তৈরি হয় এবং সেটার প্রোডাকশন কস্ট কিন্তু অনেক বেশি হাই। তখন জাপানের কে বলা হলো যে তোমরা কেন এই চাউলটা বাইরে থেকে নিয়ে আসছো না, তুমি যদি ভিয়েতনাম থেকে বা মিয়ানমার থেকে বা থাইল্যান্ড থেকে বা ফিলিপিন থেকে যদি এই চালটা আনতা তাহলে হয়তো তোমার কস্টটা অনেক কম হতো। তখন জাপান যে উত্তরটা দিয়েছিল সেটা হলো, ওরা বলেছিল যে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা তাদের যে হিরোশিমা নাগাসাকির অবস্থার সেই পরবর্তীতে যে খাদ্য সংকট দেখা দিয়েছিল, তারা বলল আমরা যদি এই কৃষিকে প্রাধান্য না দিই, আমরা যদি দাম দিয়ে আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে না রাখি, তাহলে আমাদের যদি কখনো সংকট হয় তাহলে আমরা কি ওই সনি অথবা টয়োটা সেগুলি খাবো? সেগুলি কি আমাদের বাঁচাবে না। অর্থাৎ কৃষিকে তারা এত বেশি ইম্পর্টেন্স দিয়েছে এবং সেই কারণেই তারা নিজেদের কৃষকদের কাছ থেকে বেশি দাম দিয়ে সেই জিনিসটা কিনছে। তো আমার কথা হচ্ছে, যেখানে বাংলাদেশের আমরা ছোটবেলায় পড়েছিলাম যে 80-85% লোক হচ্ছে কৃষক, তো সেই দেশের মানে সবচেয়ে ধনী লোক তো কৃষকই হওয়ার কথা, বা কৃষকের অবস্থায় তো সবচেয়ে বেশি আমাদের ঘরে ঘরে থাকার কথা। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু আমরা অনেক অনেক দূরে চলে গিয়েছি এবং আমাদের কৃষকদের অবস্থা গ্রাসরুট লেভেলে যারা কাজ করছে তারা আমরা দেখতে পাই যে কৃষক দেখা যাচ্ছে দুধ ফেলে দিচ্ছে, টমেটো ফেলে দিচ্ছে, ডিম ফেলে দিচ্ছে, মানে তাদের কিন্তু কিছু কষ্ট করার পরও কিন্তু তারা কিন্তু পয়সা পাচ্ছে না। তো আমার কাছে মনে হচ্ছে এই যে এই পরিস্থিতিতে সরকার হয়তো খুব স্বাভাবিকভাবেই এখন কৃষি খাতে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করবেন, শিক্ষা খাতে কাজ করবেন এবং স্বাস্থ্য খাত, মানে এই তিনটা খাত কিন্তু অনেক বেশি জরুরি কম্পেয়ার টু আমাদের যদি ওই সামরিক খাত ধরি। কারণ এখনকার যুগে কেউ কারোর সাথে গিয়ে যুদ্ধ করবে না, যুদ্ধটা আসলে তার টিকে থাকার লড়াইয়ের জন্য করতে হবে এবং টিকে থাকতে হলে তাকে আসলে শিক্ষাগত যোগ্যতা, তার স্বাস্থ্য খাত, এইসব বা কৃষি খাত, এই তিনটা খাত কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এই তিনটা খাতে যে যত বেশি বিনিয়োগ করবে বা যত বেশি প্রায়োরিটি দিবে সেই দেশ কিন্তু তত বেশি টিকে থাকবে এবং সেই দেশে কোনো সমস্যা আসলেও সেটা তারা ওভারকাম করতে পারবে। এবং আমি মনে করি যে আমাদের সরকার সেদিকে নজর দিবে এবং সরকারের পাশাপাশি প্রতিটা মানুষ আমরা যদি যার যার যতটুকু জায়গা থাকে, ইভেন ছাদ, ইভেন বারান্দা, এখন কিন্তু অনেক বেশি টেকনোলজি চলে এসছে, যে টেকনোলজিতে মানুষ অল্প একটু জায়গাতেই সে কিন্তু এই কৃষিকাজ করতে পারে এবং সেই দিকে যদি আমাদের নজর দেওয়া হয় এবং সবাই যদি একটু কৃষি খাতের দিকে নজর দেয় তাহলে দেশও বাঁচবে। এবং আমি মনে করি প্রতিটা মানুষকে প্রতি বছর আমাদের গাছ লাগানো উচিত এবং সেই গাছ লাগানোর কারণে পরিবেশের জন্য যেরকম ভালো হবে এবং সেই গাছের মাধ্যমে আমাদের কিন্তু একটা আয়ের সংস্থানও হতে পারে। তো আমি মনে করি আসলে প্রত্যেকটা মানুষ আসলে বিপদ থেকে শিক্ষা নিতে হয়। বিপদ যদি আসে সেই শিক্ষা থেকে যদি আমরা শিক্ষা লাভ না করি, শিক্ষিত হতে না পারি, তাহলে
এরকম বিপদ কিন্তু সবসময় আসবে। এখন করোনা আসছে, এরপরে হয়তো ছাড়না আসবে। হ্যাঁ, তো এই এই যে আমরা এখন আমাদের ঢাকা শহরে সবচেয়ে আমার কাছে বড় হয়, যদি 1 নম্বর সমস্যার কথা ধরি, তাহলে সেটা হচ্ছে গাড়ির হর্ন। আমরা যে অবিবেচকের মতন প্রতিনিয়ত যে পরিমাণ গাড়ির হর্ন বাজায়, সেটা প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয়। এবং সেই হর্নের কারণে কিন্তু আমরা শব্দ দূষণ যেরকম করছি এবং অন্য মানুষকে যেভাবে ডিস্টার্ব করছি, সেটা কিন্তু একটা গুনার কাজ। আমি যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও দেখি, তাহলে আমি কিন্তু এই হর্নের মাধ্যমে কিন্তু আরেকজনের যদি বিরক্ত উৎপাদন করি এবং তার স্বাস্থ্য হানি করি, সেটার জন্য কিন্তু আমার গুনাহ হবে এবং সে গুনার জন্য কিন্তু আমিও দায়ী থাকবো। তো আমি মনে করি প্রতিটা মানুষ শুধু নামাজ রোজা করলে হবে না। মানুষ আরেকটা মানুষ সে দ্বারা যদি উপকৃত হতে পারে, তাহলে সেটা যেরকম একটা ভালো কাজ হিসেবে গণ্য হবে, ঠিক তেমনি একটা মানুষ যদি আরেকটা মানুষের জন্য যদি বিরক্তি উৎপাদন করে থাকে, সেটাও কিন্তু সে পাপের দায়ী। এবং আল্লাহ তাআলা বলেছেন যে তুমি আমার কাছে যে গুনাহ করেছো সেটা কিন্তু আমি মাফ করে দিতে পারবো, কিন্তু বান্দার কাছে যে গুনাহ করেছো সেটা কিন্তু আমি মাফ করে দিতে পারবো না। অর্থাৎ প্রতিটা মানুষের আসলে এখন সেইভাবে যাওয়া উচিত, সেই চিন্তা করা উচিত যেন একজন মানুষের দ্বারা অন্য একজন মানুষের কোন রকম ক্ষতি না হয়। অন্য শুধু মানুষ নয়, সমাজ, দেশ, রাষ্ট্র, অর্থাৎ আমার পরিবেশ, আমার নদী, আমার সমুদ্র, আমার গাছ, এইগুলির প্রতি আমাদের কিন্তু যত্নবান হতে হবে এবং সেটাকে টেক কেয়ার করতে হবে। এবং সেই ধরনের কিছু দেখলে আমাদেরকে কিন্তু প্রতিবাদ করতে হবে, কারণ অন্যায় যে করে এবং অন্যায় যে সহে, দুজনে কিন্তু সমান অপরাধী। আমরা কিন্তু এইগুলি এখন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছে, আমরা কিন্তু প্রতিবাদ করার ভাষাও হারিয়ে ফেলেছি। রুয়ান্ডার মতো আফ্রিকার একটি দেশ, সেই দেশে প্রতি মাসের শেষ শনিবার সবাইকে কিন্তু রাস্তা পরিষ্কার করতে হয়, এবং সেই পরিষ্কার করার কারণে আজকে রুয়ান্ডা পুরো আফ্রিকার 54টা দেশের ভিতর সবচেয়ে বেশি পরিষ্কার দেশ বা পরিচ্ছন্ন শহর হিসাবে কিগালিকে নির্ধারণ করা হয়। 2007 থেকে রুয়ান্ডা কিন্তু প্লাস্টিক ব্যান করে দিয়েছে, এবং কোন লোক যদি রুয়ান্ডাতে ঘুরতে যায় এবং তার কাছে যদি প্লাস্টিক পাওয়া যায়, ইমিগ্রেশন কিন্তু ডিপোর্ট করে দেয়। মানে এত সিরিয়াসলি তারা নেয়, মানে কোনো লোক প্লাস্টিক নিয়েও ঢুকতে পারবে না। তো আমি মনে করি আমাদের সরকারও সেই ধরনের কিছু করুক, যে পরিবেশ বান্ধব নীতি বা পর্যটন নীতিগুলি পরিবেশ বান্ধব হওয়া উচিত, যাতে করে আমরা ঘুরবো কিন্তু সেই সাথে পরিবেশের দিকেও লক্ষ্য রাখতে হবে। ধন্যবাদ। জি, উজ্জ্বল ভাই, আমরা অনুষ্ঠানটা আপনার কাছে একটা প্রশ্ন রেখে, প্রশ্নটা একটা প্রশ্নই কিন্তু দুটো উত্তর দিতে হবে, একই প্রশ্ন শোভন ভাইয়ের কাছেও থাকবে, তারপরে আমরা আমাদের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসবো সমাপ্তির পথে। আমরা যখন করোনা নিয়ে কথা বলছি, তখন আমাদের দৃষ্টির থেকে একটা বিষয় খুব সাইন আউটের মতো, যে নিজের চোখের আড়ালে চলে যাচ্ছে। বিষয়টা হচ্ছে, আমরা যারা গণপরিবহন ব্যবহার করি, গণপরিবহন এখন কিন্তু পেট্রোল বা অকটেন বা ডিজেলে চলে না, এগুলি চলে এক ধরনের সিএনজির মাধ্যমে। এবং এই গ্যাস সিলিন্ডারগুলি অনেকেই, অনেক বোদ্ধা পরিবেশকর্মী বা যারা বিজ্ঞ সচেতন আছেন, তারা সবসময় বলেন যে এটা একটা চলন্ত হাইড্রোজেন বোমা নিয়ে আমরা বহন করি। তো প্রায় 2 মাসের উপরে আমাদের পরিবহন সেক্টর বন্ধ, এবং আপনি নিজেও জানেন যে পরিবহন মালিকরা যথাসময়ে এই সিলিন্ডারগুলি পরিচ্ছন্ন বা এগুলি সঠিক মান আছে কিনা এগুলি পরীক্ষা তারা করান না। তো যখন আবার আমাদের গণপরিবহন শুরু হবে, আমার দৃষ্টিতে আমি মনে করি যে এগুলি আমাদের জন্য আরেক ভয়াবহ আতঙ্ক রূপে আবির্ভূত হবে। আপনি কি মনে করেন, বা এর জন্য করণীয়ই বা কি? শোন ভাই, এই সেম প্রশ্নটাই আপনার জন্য, দুজনেরই মতামত চাই। রাজু ভাই, আমরা আসলে আমাদের তো অনেক জায়গায় সমস্যা, আমাদের দেশে তো অনেক জায়গায় সমস্যা, আমরা সবকিছু তো সমাধান করতে পারবো না, আচ্ছা করতে পারবো না। আমরা প্রায়োরিটি ধরে কথা বলি, এগুলাতে যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের সচেতন হওয়া উচিত এবং এই বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। এটা ছাড়া তো কিছু বলার নাই। প্রয়োজনে সরকার থেকে ভর্তুকি দিয়ে হলো এই জিনিসগুলো, এখানে কিছু সরকারের যে বিশাল ভর্তুকি রয়েছে
সেখান থেকে কিছু একটা অংশ এখানে দেওয়া উচিত, যাতে যে সমস্ত সিলিন্ডার গুলা মেয়াদ উত্তীর্ণ বা যেগুলোতে ঝুঁকি রয়েছে সেগুলো পরীক্ষার মাধ্যমে সেগুলো বাদ দিয়ে সেগুলোতে রিপ্লেস করা যায়, এখানেও কিছু দেওয়া উচিত, কারণ এখানে মানুষের জীবনের সাথে সম্পর্ক। এটা ছাড়া তো আর কিছু বলার নাই, আমাদের তো আসলে অনেক অন্তত সমস্যা। সজাগ দৃষ্টি এই জায়গাটায় পড়ে, সেজন্যই এই কথাগুলো এই প্ল্যাটফর্মে নিয়ে আসা। এবং আপনারা এরকম একটা ভূমিকায় আছেন, আপনাদের কথা উচ্চ পর্যায়ে পর্যন্ত হয়তো যাবে, হয়তো কেউ দেখছেন, হয়তো কেউ দেখছেন না। আমাদের অনুষ্ঠান অনেকের ভালো লাগবে, অনেকের মন্দ লাগবে, কিন্তু আমি জানতে চাই যে আসলে আমরা কি একটা ভয়াবহ সময়ের দিকে যাচ্ছি? চ্যালেঞ্জিং টাইমটা আসছে অবশ্যই, নিশ্চয়ই আমরা চ্যালেঞ্জ গুলো মোকাবিলা করতে কিভাবে করবো এটা থেকে আমাদের অনেক কিছু নির্ভর করবে। প্রতিটা মুহূর্তেই চ্যালেঞ্জ থাকে, দেশের চ্যালেঞ্জ গুলো একরকম, আমাদের দেশের চ্যালেঞ্জ গুলো একরকম। এর অর্থ এই নয় যে আমেরিকাতে চ্যালেঞ্জ নেই, সেখানে আরেক ধরনের চ্যালেঞ্জ, আরেক ধরনের সমস্যা, আমাদের এখানে এক ধরনের সমস্যা। তো সমস্যাটা থাকবেই, কিন্তু সমস্যা উত্তরণের জন্য আমরা কি করছি সেটা হচ্ছে আসল পয়েন্ট। কিন্তু আমাদের অনেক জায়গায় আমরা আসলে কিছুই করছি না, এটা একটা হতাশার জায়গা। তো সবাই এটা আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে এটা হয় কি, জনমত গঠন করলে হয় কিছু একটা হয়, নাহলে আসলে সরকার থেকে এগুলো হয় না। সাধারণত এটাই প্র্যাকটিস আমাদের তৃতীয় বিশ্বের দেশগুলোতে। আমাদের মতো দেশগুলোতে যারা এই প্র্যাকটিস থেকে বের হয়ে অ্যাডভান্স প্র্যাকটিস করছে তারা অলরেডি এগিয়ে যাচ্ছে, আর আমরা যারা পাই নাই তারা পিছিয়ে থাকছে। জি, জলবায়ু বলুন। আমি দুটো উদাহরণ দিই। লুক্সেমবুর্গে যাতে সে দেশের সরকার যাতে পরিবেশ দূষণ কম হয় বা রাস্তায় গাড়ি মানুষ কম নিয়ে বের হয়, সেই কারণে তারা তাদের পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি করে দিয়েছে। অর্থাৎ লুক্সেমবুর্গ সিটিতে মানুষজন সরকারি বাসে চলাফেরা করতে পারবে, কোনো পয়সা দিতে হবে। এটা কেন করেছে? যাতে গাড়ির প্রতি প্রেসার কম হয়। এবং তারা এটা করতে পেরেছে এই কারণেই, কারণ লুক্সেমবুর্গ খুবই ছোট শহর এবং সেই দেশ ধনী দেশ এবং তারা সেটা অ্যাফোর্ড করতে পারে। নেদারল্যান্ড 2025 সাল থেকে পেট্রোল ডিজেল চালিত সমস্ত গাড়ি বন্ধ করে দিবে, মানে এই ধরনের গাড়ি আর ওখানে পাওয়া যাবে না। অর্থাৎ তারা কিন্তু আগে থেকে ডিক্লেয়ার করে দিয়েছে, তারা সেই রকম ভাবে তারা কাজ করতেছে। বাস্তবতা হচ্ছে যে বাংলাদেশের সুমন যেটা বললো, প্রতিটা দেশের আর্থসামাজিক প্রেক্ষাপট ভিন্ন, মানে এক একটা দেশের আয়তন, জনসংখ্যা এবং তার ইকোনমি, এই তিনটা জিনিসের উপর আসলে অনেক কিছু চিন্তা করতে হয়। এই তিনটা, বাংলাদেশের লোক সংখ্যা যদি আজকে 2 কোটি লোক থাকতো 18 কোটির জায়গায়, তাহলে কিন্তু আমরা কিন্তু আমাদের দেশ অনেক ইউরোপিয়ান দেশের চেয়ে অনেক পৃথিবীর সুন্দরতম দেশ করতে পারতাম। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের মতো একটা ছোট দেশে এবং তৃতীয় বিশ্বের মতো একটা অনুন্নত দেশগুলিতে 18 কোটি লোকের আমাদের কর্মসংস্থান, খাদ্য সংস্থান, সমস্ত কিছু যে ম্যানেজ করা হচ্ছে, এটা কিন্তু একটা মানে কঠিন কাজ এবং খুবই কঠিন কাজ। তো এই দেশের প্রেক্ষাপটে মানে উন্নত দেশ থেকে যে মানে ভালো কিছু বললেই যে সেটা আসলে এখানে বাস্তবায়ন করাটা সম্ভব হবে, ইটস নট লাইক দ্যাট। মানে কপি পেস্ট মানে এখানে করাটা এত সহজ নয়। তো যেটা করতে পারে সরকার বা উন্নত দেশ যেটা করে থাকে সেটা হচ্ছে যে কোনো দেশের, যেমন ব্রাজিলের একটা উদাহরণ দিই। ব্রাজিলের এখন বর্তমান রাজধানী হচ্ছে ব্রাসিলিয়া। এই শহরটা কিন্তু রাজধানী করেছে 50 বছর ধরে। এর আগে কিন্তু রাজধানী ছিল রিও ছিল, এদেরকে রাজধানী ছিল সাও পাওলো ছিল। তো ব্রাজিল সরকার কি করলো, ওই ব্রাসিলিয়াকে রাজধানী করার আগে তারা একজন আর্কিটেক্টকে নিয়োগ দিল, আরবান আর্কিটেক্ট কম্পিটিশন, যে আমি একটা শহরকে রাজধানী করব। তো এই রাজধানী করার জন্য একটা কম্পিটিশন, কারা কারা এই ডিজাইন করে এই ক্যাপিটালকে কিভাবে দেখতে চাই সেভাবে। সেই ডিজাইনে অস্কার নেইমার নামে একজন বিশ্ববিখ্যাত আর্কিটেক্ট, ব্রাজিলিয়ান আর্কিটেক্ট। নেইমারের কথা আমি জানি, কিন্তু এই নেইমারের চেয়ে ওই নেইমার আরো বেশি বিখ্যাত, অস্কার নেইমার। সে ব্রাসিলিয়ার ওই রাজধানীর কনসেপ্টটা দিল এবং সেটা অ্যাকসেপ্ট করার পর ব্রাসিলিয়ার শহরটাকে তারা সেইভাবে তৈরি করলো। তো আমার কথা হচ্ছে, আমরা যদি আমাদের বিভিন্ন যে প্রেক্ষাপটগুলি রয়েছে, অর্থাৎ স্বাস্থ্যখাত, এডুকেশন, আমাদের রাস্তাঘাট, এইরকম কনসেপ্টের জায়গা থেকে আমরা যদি, সরকার যদি মানে দেশীয় বা আন্তর্জাতিক ভাবে যদি ওরকম একটা কনসেপ্ট চায় এবং সেটা যদি সরকার অর্থনৈতিক ভাবে বলে যে তুমি যদি এই কনসেপ্টটা দাও এবং সেটাতে আমরা ফিনান্সিয়ালি সাপোর্ট দেবো বা পুরস্কার ঘোষণা করবো, সেটা হয়তো $10,000, $20,000, $30,000, ইট ডিপেন্ডস। তাহলে কিন্তু দেশীয় বা আন্তর্জাতিক ভাবে
সেই প্রজেক্টটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু মানুষ চিন্তা করবে এবং সেটা তখন বাস্তবায়ন করা সম্ভব হবে। লাস্টে একটা কথা বলি, চিলির একটা স্টার্ট আপ প্রোগ্রাম রয়েছে, যে প্রোগ্রামে তারা ঘোষণা করেছে এমন কোন প্রজেক্ট চিলিকে দেওয়া হোক যে প্রজেক্টের মাধ্যমে চিলির আর্থসামাজিক উন্নয়ন ঘটে এবং বেকার সমস্যার সমাধান ঘটে বা সে দেশের মানুষ কর্মসংস্থান ঘটে। এবং যে দিবে কনসেপ্ট সেই তাকে 2 বছর সময় দেবে, সে ওই কনসেপ্টের মেন হয়ে সেটাকে বাস্তবায়ন করতে হবে। যদি সেটা করতে পারে, চিলি গভর্নমেন্ট যদি অ্যাকসেপ্ট করে, তাহলে সেই কনসেপ্টের জন্য তাকে 45,000 চিলির অনারারি সিটিজেনশিপ দেওয়া হবে। আমার বলার অর্থ হচ্ছে যে মানে মানে একটা সরকার যখন এই পরিমাণ টাকা ইনভেস্ট করে বা এইরকম জিনিস ঘোষণা করে, তখনই কিন্তু মানুষ কাজ করতে চায়। আজকে আমাকে যদি ট্যুরিজম মিনিস্ট্রি বলে যে আমাদেরকে কনসেপ্ট দেন, আমরা ডেভেলপ করি এবং সেই কনসেপ্টের জন্য আপনাকে কোনো পয়সা দেওয়া হবে না, তাহলে সেটা বাস্তবায়ন কেউ করবে না। কারণ মানে কনসেপ্ট তো মানে হাওয়ায় ভেসে আসে না। একটা লোক যখন চিন্তা করে লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থানের চিন্তা করবে, ইকোনমি নিয়ে ডেভেলপ করবে, তখন কিন্তু সেই লোক অনেক বেশি সময় দিবে এবং সেই সময় দেওয়ার জন্য, চিন্তা ভাবনা করার জন্য তার যে এক্সপার্টিস সেটার তো মূল্যায়ন করতে হবে। অর্থাৎ যে দেশে মানে জ্ঞানী গুণী মানুষের সম্মান করবে, সেই দেশ কিন্তু তত বেশি আগাবে। আমাদের সরকার যতদিন সেই ভাবনা মানে বাস্তবায়ন করবে, তখনই কিন্তু এই দেশটাকে কিন্তু অনেক উন্নত কাটারে নিয়ে যাওয়া সম্ভব হবে। তো আমি তোমার মাধ্যমে বা আমাদের যারা এটা শুনছেন বা সরকারের যদি সেই ধরনের জায়গাকে আমরা নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমাদের অনেক সমস্যার সমাধান করতে পারবো। মাঝখানে আমি একটা কনসেপ্ট তোমাকে বলি, এই যে গাড়ির হর্নের কথা বলেছিলাম, সেই গাড়ির হর্ন নিয়ে কিন্তু আমার একটা আইডিয়া ছিল। সেই আইডিয়াটা হচ্ছে কিরকম, আমরা যদি সরকার যদি এমন কোন সিস্টেম ডেভেলপ করে দিতে পারতো, যেই সিস্টেমের কারণে যদি কেউ হর্ন বাজায়, তাহলে প্রতি হর্নে আপনাকে 1 টাকা দিতে হবে অথবা 5 টাকা দিতে হবে। অর্থাৎ আপনি হর্ন বাজলেই 5 টাকা চলে যাবে। সেটা কিভাবে সম্ভব? আমরা এখন বাসা বাড়িতে আমাদের শোভন ভাই বলছে এটা 5 টাকা নয়, এটা 10 টাকা হওয়া উচিত। আমার আইডিয়া হোয়াটএভার, আমি একটা জাস্ট অ্যামাউন্ট বললাম। এবং বোর্ডে স্টুডেন্টকে বললে একটা মিটার বানিয়ে দিবে। প্রিপেড ইলেকট্রিসিটি মিটার কার্ড ব্যবহার করছি আমরা, টাকা দিয়ে সেটা ব্যবহার করতেছি, টাকা শেষ হয়ে গেলে কিন্তু ইলেকট্রিসিটি চলে যায়। অর্থাৎ গাড়িতে যদি এরকম, আমাদের বুয়েটে অনেক দক্ষ লোকজন রয়েছেন, তারা অনেক আন্তর্জাতিকভাবে অনেক বড় বড় কাজ করছেন। আমার বিশ্বাস তাদেরকে যদি এটা এই কনসেপ্ট দেওয়া হয়, দে ক্যান ডু ইট। এটা একটা ওয়ে হতে পারে। তাহলে গভর্নমেন্ট কিন্তু প্রতি সেকেন্ডে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে। আর এটা যদি সম্ভব না হয়, তাহলে এমন ধরনের সিস্টেম আবিষ্কার করা উচিত যে সিস্টেমে গাড়িতে হর্ন হবে কিন্তু শব্দ সীমা, সেটা সাইকেলের ব্রেন যে আওয়াজটা হয় ঠিক ততটুকু ডেসিমিল পর্যন্ত যাবে। অর্থাৎ আমি যত জোরেই হর্ন বাজাই না কেন, সেই আওয়াজ কখনো বেশি দূর যাবে না। এইটা একটা কনসেপ্ট। আরেকটা জিনিস হচ্ছে, আমি মনে করি একটা রাষ্ট্র তখনই বড় হতে পারে যখন সেই রাষ্ট্রের জনগণ সরকারকে ট্যাক্স দেয়। আজকে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কেন তারা আজকে সেই জায়গায় গিয়েছে? কেন আজকে কানাডিয়ান প্রাইম মিনিস্টার সবাইকে $2,000 বা $2,500 বা $1,200 হোয়াট এভার ইট ইজ দিতে পারতেছে বা যেভাবে দিতে পারতেছে? কারণ প্রত্যেকটা মানুষের ডেটাবেস তাদের কাছে রয়েছে, প্রত্যেকটা মানুষের ব্যাংক অ্যাকাউন্ট তাদের কাছে রয়েছে, তারা এবং প্রত্যেকে কিন্তু ট্যাক্সধারী লোক। অর্থাৎ সরকারের কাছে কিন্তু সেই ডাটাটা রয়েছে। আজকে দেখেন আমাদের 18 কোটি লোক, কতজন লোক আমরা ট্যাক্স দেই? 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, আই ডোন্ট নো, সংখ্যাটা জানি না, কিন্তু সেটা কিন্তু খুবই 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 নগণ্য। এবং সরকারের উচিত এই সময়ে যারা ট্যাক্সধারী লোক, সরকারের উচিত তারা যদি 1000 কোটি টাকারও মালিক থাকে, তাদের সরকারের উচিত তাদের জন্য এক্সট্রা প্রিভিলেজ দেওয়া। অর্থাৎ তাদের জন্য সরকার হেলথ বলুন, ব্যাংকিং সিস্টেম বলুন এবং ত্রাণ সেবা বলুন, অনেক কিছুতে তাদেরকে প্রায়োরিটি সিস্টেমে তাদেরকে সাহায্য করা। তাহলে সরকার বলতে পারবে যে তোমরা আমাদেরকে সাহায্য করেছিলে, এই জন্য আমরা তোমাদেরকে সবার আগে সাহায্য করতেছি। অর্থাৎ সরকার চাইলে
এদেশের 18 কোটি থেকে 10 কোটি লোককে বাধ্য করতে পারে ট্যাক্স দেওয়ার জন্য, সেটা যদি 200 টাকাও হয়, 100 টাকাও হয়, তবু আমাদের সেই ট্যাক্স দেওয়াটা উচিত। তখনই সরকার যদি আজকে যদি 10 কোটি লোক যদি ট্যাক্স দিত, ওই যে বললাম, সেটা যদি একটা মানে মিনিমাম টাকাও দিত বছরে, তাহলে কিন্তু সরকারের কাছে একটা ফান্ড থাকতো এবং সরকার কিন্তু তখন অনেক খাতে কিন্তু সেই টাকাটা ব্যয় করতে পারতো। আমরা সরকারের অনেক কিছু সমালোচনা করি, কিন্তু সরকারের সমালোচনা করার আগে আমাকে সমালোচনা করতে হবে। আমি কি রাস্তায় ময়লা ফেলাচ্ছি? আমি কি ট্যাক্স দিচ্ছি? আমি যদি ময়লা ফেলাই, আমি যদি ট্যাক্স না দিই, তাহলে রাস্তা এত অসুন্দর ও শীত বলে হ্যাঁ সমালোচনা করার কোনো স্কোপ নেই। আকাশে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। তো সরকারের সমালোচনা করাটা বা যে কোনো মানুষের সমালোচনা করাটা খুব সহজ, কিন্তু নিজে আমরা কি করলাম, কতটুকু করতে পারলাম, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওই বর্তমান দুনিয়ায় আইনে নিউটনের সেই থিওরি এখন আর চলবে না। ওই যে গাছ থেকে আপেল পড়বে তারপর আমি থিওরি দিব, সেই যুগ নেই। প্রতিটা মানুষকে রাস্তায় নামতে হবে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মানে আন্দোলন করা যতটা সহজ, রাস্তায় নামা তার চেয়ে অনেক বেশি কঠিন। এই যে আজকে শোভনের মতন লোকেরা অনেক কাজ করতেছে, বিদ্যানন্দের মতন লোকেরা অনেক কাজ করতেছে, বা এরকম নাম না জানা অনেক প্রতিষ্ঠান, অনেক লোক অনেক কাজ করতেছে। আমি অনেকটা চিনি। আজকে একজনের কথা জানলাম, লন্ডনে, শোভন তুমি শুনে অবাক হবা, 75 ইয়ার্স এক লোক পায়ে হেঁটে হেঁটে সে 1 কোটি টাকার উপর ডোনেশন কালেক্ট করেছে এবং বাংলাদেশে দিয়েছে। সেই ভদ্রলোক 1960 সালে গাড়ি চালিয়ে বাংলাদেশে এসেছিল, 3 মাস সময় লেগেছিল। হ্যাঁ, মানে সে একজন অ্যাডভেঞ্চারাস লোক, লন্ডন থেকে গাড়ি চালিয়ে বাংলাদেশে এসেছিল। আমরা যেরকম ওই আজাদ খানের কথা শুনেছি, উনি একটা বইও লিখেছিলেন, লন্ডন থেকে অক্সফোর্ড থেকে বাংলাদেশে গাড়ি চালিয়ে এসেছিলেন। এরকম কিন্তু বাংলাদেশের ওসমান গনির কথা, তিনি পায়ে হেঁটে বিশ্বের 22টা দেশগুলো গিয়েছিলেন। আমরা কিন্তু এরকম অনেক অনেক অজানা লোক রয়েছে যাদের কথা আমরা জানি না, কিন্তু তারা কিন্তু পর্দার আড়ালে থেকে কাজ করে যাচ্ছে। এবং সেই সমস্ত লোকের জন্যই কিন্তু আজকে আমরা দেশের যে ডেভেলপমেন্ট বলি বা ভালো কাজ হচ্ছে তারা করছে, এবং তারা কিন্তু সেই জন্য কোনো ওই পত্রিকার কাভারেজও চাচ্ছে না বা তাদের বিনিময়ে কিছু যাচ্ছে না। এবং এইরকম নিঃস্বার্থ লোকের জন্যই আজকে আর পৃথিবীটা টিকে আছে, এবং সেই সমস্ত লোককে আমি স্যালুট জানাই। ধন্যবাদ। ধন্যবাদ উজ্জ্বল ভাই, অনেক সুন্দর একটা গঠনমূলক বক্তব্য আপনি উপস্থাপন করলেন, আপনাকে স্বাগত জানাই। আমরা শেষ প্রশ্ন আপনার কাছে, তারপরে আবার শোভন ভাইয়ের কাছে আসবো। শেষ প্রশ্ন, হ্যাঁ এই শেষ পর্যায়ে এই শেষ প্রশ্নটাই উজ্জ্বল ভাইয়ের কাছে রেখে আপনার কাছে এসে শেষ হবে যে আমরা করোনায় সচেতন হব না অচেতন হয়ে ঘুমিয়ে থাকব? যদি আমাদের সাধারণ মানুষদের জন্য ছোট একটা পরামর্শ দেন যে আমাদের করণীয় কি, আমরা কি ভীত হব না সচেতন হব? ইংরেজিতে একটা কথা রয়েছে, নেসেসিটি ইজ নো বাউন্ডস নো ল, মানে প্রয়োজন কোনো আইন মানে না। অর্থাৎ আমার যদি পেটে ক্ষুধা থাকে, আমার যদি সেই অবস্থা থাকে, আমার পিঠ যদি দেওয়ালে থেকে যায়, তখন কিন্তু অনেক ভালো কথা বা অনেক নীতি কথাও কিন্তু মানুষ সেটা মেনে চলতে কিন্তু তার কষ্ট হবে। আর আমাদের মতো দেশের প্রেক্ষাপটে সরকারের একার পক্ষেও কিন্তু সব মানুষকে সব ধরনের সহযোগিতা করে দেওয়া সম্ভব না। আমরা তো মুসলমান দেশ হিসাবে আমরা রয়েছি, তো যদি জাকাতের কনসেপ্টটা কিন্তু অসাধারণ, সেই কনসেপ্টে যদি মানুষ মেনে চলতো এবং সঠিকভাবে জাকাত দিত, তাহলে আমি বিশ্বাস করি এদেশের কোনো মানুষ কিন্তু না খেয়ে থাকতে পারতো না। সেটা কিন্তু ইসলামে বলা রয়েছে, বলেছে তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে তোমার ইবাদত কিন্তু কবুল হবে না। আমি একটু ধর্মীয় কথা যাচ্ছি, কিন্তু সেইখানে কিন্তু বলা হয়নি আমার প্রতিবেশী মানে মুসলিম হতে হবে, এমন কোনো বলা হয় নাই। মানে সে কিন্তু যে কোনো ধর্মের লোক হতে পারে। অর্থাৎ আমি যদি শুধু এই একটা জায়গায়ও যদি আমি নীতিতে অটল থাকি অথবা বিশ্বাস করি, অথবা সেই বিশ্বাসকে ধরে যদি আমি সেই কাজটা করে থাকি যে আমি 100টা লোককে খাওয়াতে পারবো না, একটা লোককে তো পারবো, অন্তত একটা প্রতিবেশীকে তো পারবো। হ্যাঁ, সেই একটা লোকেরই দায়িত্ব নেই, সেই একটা লোকের দায়িত্ব নিলেই কিন্তু আজকে আমি মনে করি আমরা অনেক ভালো জায়গা থাকতে পারবো। এবং আমাদের প্রত্যেককেই সেই জায়গাটাই যাওয়া আসল, এবং প্রত্যেকের আসলে রাষ্ট্রের, যেহেতু আমরা বাসিন্দা, রাষ্ট্রকে সহযোগিতা করা উচিত
এবং রাষ্ট্রের সাথে সাথে আন্তর্জাতিক অনেক নিয়ম নীতি রয়েছে, সেগুলিকেও পালন করা উচিত। আমি রাষ্ট্রের নিয়ম মানবো না, আবার রাষ্ট্রের বিরুদ্ধে অনেক বড় বড় কথা বলবো, তাহলে তো এরকম দ্বিমুখী কথা বললে আমি আসলে কোনোটাই বিলং করি না। তো আমি মনে করি আমাকে কোনো কিছুতে একটা নীতিতে অটল থেকে কাজ করতে হবে, সেটা আমি রাষ্ট্রের নীতি হোক, ধর্মীয় নীতি হোক, সামাজিক নীতি হোক, আমাকে কোনো একটা নীতিতে আস্থা রেখে সেই নীতির উপর কাজ করতে হবে, তাহলে কিন্তু মুক্তি সম্ভব। ধন্যবাদ। জি, শোভন ভাই, এই ঠিক এই একই প্রশ্ন যে আমরা অনেক অসচেতন, সচেতনতা হওয়ার জন্য এটাই শেষ প্রশ্ন। সচেতন দমে দমে কাজ করতে হবে, জায়গায় জায়গায় দমে দমে কাজ করতে হবে। আপনাকে আগে আপনাকে বলছি, আমাদের কিন্তু সে তো নিশ্চিত না, আমরা তো নিশ্চিত না যে আমরা আসলে কোথায় যাব। আপনি কাকে দোষ দিবেন? আমি তো আপনাকে আগে বললাম যে আমি একটা লোক তো নিশ্চিত না যে সে আসলে তার সার্ভাইভ করতে পারবে কিনা, করোনা কতদিন থাকবে, করোনা যদি না থাকে, তার যদি আয় বন্ধ না হয়। যেমন দোকানদার, নতুন নতুন ছোট ছোট দোকানদাররা রাস্তা করে এখন ভ্যানে করে ঈদের জামা বিক্রি করতেছে, সে নিয়ে বসছে। কারণ তো তাকে তো বলে নাই যে তুমি ঘরে বসে থাকলেও তোমার পেট চলবে, কেউ নিশ্চয়তা দেয় নাই। আর বললেও সেটা সে নিশ্চিত না আসলে পাবে কিনা। আসলে তো তাই, সে তো পাবে কিনা সে নিশ্চিত না। সেও ভ্যানে সাজায় নতুন জামা নিয়ে বসছে, আসার সময় কেউ জামা দেখে আসছে, পরে আরেকজন জায়গায় কিনতেছে। ওই একটা শ্রেণীর লোকেরা, যেমন আমরা কোন আমার মধ্যবিত্ত ক্লাসের আমরা অনেকেই জামা কাপড় আমরা কিনছি না, কিন্তু খুব কম লোকে যাচ্ছে। বাংলাদেশ ঢাকা শহরে মানুষ বেশি, তো অনেক মানুষ বেশি। 1% লোক যদি ঈদের মার্কেটে যায় মনে হচ্ছে যে অনেক অনেক মনে হয়। কিন্তু নিম্ন মধ্যবিত্তের যে একটা শ্রেণীর মধ্যে, নিম্নবিত্ত একটা শ্রেণীর মধ্যে যাদের টুকটাক বিজনেস আছে, হাতে অল্প কিছু টাকা আছে, তারাই কিন্তু যাচ্ছে। ওই টাকাটা আবার তাদের মধ্যে কিন্তু পাস হচ্ছে। একটা ইকোনমি কিন্তু অনেকগুলো লেভেল থাকে। একটা ইকোনমি আছে আমাদের। ধরেন যে লোকটা ফুটপাতে ফুচকা বিক্রি করে, সে ওই আমার ফুটপাতে একটা দোকান থেকে একটা জামা কিনে, একটা ফুটপাতে একটা দোকান থেকে ইয়ে কিনে, যে আবার ফুটপাতে দোকানে জুতা বেছে, সে আবার ফুটপাতে ওখান থেকে একটা ফুচকা খায়। এই যে নিম্ন, ওদের মধ্যে একটা ইকোনমি আছে, ওখানে যে ইকোনমিক ইকোসিস্টেম আছে, ওটা কিন্তু ওই চালু রাখতেছে ওরা। এক একজন এক একটা থেকে জিনিসটা কিনতেছে। তো এটা আসলে এটা আর্থসামাজিক অবস্থার উপর নির্ভর করছে। এখন যার ওই যে উজ্জ্বলা বলে, যার পেটে ক্ষুধা, আপনি তাকে কি ধর্মের দোহাই দিয়ে কি করবেন? আপনার সচেতনতার গল্প শুনলে তার লাভ কি? আপনার করোনা হলে সে 14 দিন পর মারা যাবে, আর না খাই না খাই তো 3 দিন পর মরে যাবে। তাহলে এগুলো তো আসলে কোনো এগুলা যাদের সচেতন, আমাদের দেশের মানুষ সচেতন নয়, এটাও সত্য। আমরা যেভাবে রাস্তায় ময়লা ফেলি, যেভাবে থুতু ফেলি, আমাদের তো সচেতন নিয়ে সমস্যা আছেই। যারা সচেতন, যাদের সামর্থ্য আছে, তাদেরকে বোঝানো উচিত, ধরে ধরে বোঝানো উচিত, এবং একেবারে ফেস টু ফেস কাউন্সিলিং করা দরকার। কারণ এগুলো তো আমাদের শত শত বছর ধরে আমরা প্র্যাকটিস করে আসছি। রাস্তায় থুতু ফেলা, ময়লা ফেলা, এগুলো তাড়াতাড়ি ঠিক হবে না। আর যারা দরিদ্র, তাদেরকে এক একজনের সমস্যা কিন্তু এক এক রকম। কারণ মানসিকতার সমস্যা, কারণ হচ্ছে ওই যে আপনাকে বললাম, ওরা মনে করতেছি আমাদের তো আনন্দ অনেকগুলো উপলক্ষ নেই আমাদের দেশের মানুষের, অনেক অনেক কম উপলক্ষ। এই জন্য কোনো একটা উপলক্ষ পাইলেই আমরা সাজে গুজে রাস্তায় বের হয়ে যাই। ওই শহীদ দিবস পাইলেও সাজে গুজে রাস্তায় বের হয়ে যায় প্রেম করতে, ওই ভাষা শহীদ দিবস পাইলেও রাস্তায় বের হয়ে যায় প্রেম করতে। কারণ আমাদের হাসি আনন্দের অনেকগুলো উপলক্ষ নাই, যেটাই পাই সেটাকে আমরা হাসির উপলক্ষ বানাই। এখন ঈদ তো মানে মনে করি যে ঈদ করি না করি, তার নতুন জামা যদি না কিনি বাচ্চাদেরকে, তাহলে তো জীবনে আর কি আছে? জীবনের মূল্যটাকে আমরা ঈদের এই ছোট্ট একটা নতুন জামার সাথে মিলাই ফেলছি। এই ধরনের কিছু মিনস কনসেপশন আছে, এগুলো ঠিক করতে হবে। অনেক জায়গায় কাজ করতে হবে, এগুলো দৌড় দৌড় করতে হবে। প্রত্যেকের সমস্যা আলাদা, সমাধানও আলাদা, ভিন্ন ভিন্ন। জি, আসলে মূল কথা এটাই, আমরা জীবনের মূল্য হয়তো বুঝি না, আমাদেরকে জীবনের মূল্য বুঝতে হবে। ধন্যবাদ উজ্জ্বল ভাই, ধন্যবাদ শোভন ভাই। আসলে সম্মানিত দর্শক মন্ডলী, সুধী মন্ডলী, আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আসলে আমি আজকে নিজেকে ধন্য মনে করছি যে এইখানে আমাদের স্টুডিওতে এরকম দুজন গুণী ব্যক্তিত্ব আজকে উপস্থিত হয়েছেন। কোন সময়ে যে আমাদের 2 ঘন্টা পার হয়ে গেছে আমরা নিজেরাও জানি না। আমরা যদি তাদের কথা শুনি, আমাদের আরো এরকম 2 ঘন্টায়ও শেষ হবে কিনা আমরা তাও বলতে পারবো না। তবে আমরা আবার আপনাদের জন্য আমাদের এই ব্যক্তিত্বদেরকে আবারও আপনাদের মাঝে নিয়ে আসবো, তাদের কথা শুনবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। উজ্জ্বল ভাই, আপনাকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। শোভন ভাই, আপনাকেও ঈদের শুভেচ্ছা। এবং আমাদের দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটা দেখছেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে করোনা মুক্ত জীবন গড়তে, সচেতন হয়ে জীবন গড়তে আপনাদের সচেতনতার কোনো বিকল্প নেই।
আসুন আমরা সকলেই সচেতন হই, আমাদের পরিবারকে যদি আমরা রক্ষা করতে পারি, আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারবো। আজকের মতন আমি ফয়সাল রাজু বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার দেখা হবে। ধন্যবাদ, শুভরাত্রি। শুভরাত্রি। ধন্যবাদ। খোদা হাফেজ। জি।